মিস অহনা, অনেক খেলা খেলেছো তুমি, এবার আমার পালা। তোমার সময় শেষ, এখন আমার সময় শুরু। আমার কি দোষ ছিল, কি অন্যায় ছিল, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? শুধুই তো ভালোই বেসেছিলাম, এছাড়া তো আর কিছু নয়। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে অপমান করলে, সাথে সমাজ ও মানুষের কাছে আমাকে রেপিস্ট প্রমাণ করলে। এর দাম তো দিতে হবে তোমাকে। তোমার প্রতিটি অন্যায়ের কড়াই ঘন্টায় হিসাব তোমাকে দিতে হবে। আরিয়ান তার কেবিনে বসে হাতের মুঠোর মধ্যে একটা পাসপোর্ট সাইজের পুরনো রংচটা ছবি নিয়ে কথাগুলো বলছিল। বলতে বলতে তার চোখ দিয়ে অঝরে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যখন সে বুঝতে পারল তার চোখ ভেজে উঠেছে, তখন হাতের উল্টো পাশ দিয়ে খুব সতর্কতার সাথে চোখের পানিগুলো মুছে নিল। এরপর গম্ভীর ভাব কাটিয়ে হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই এক হয়েছে বেহায়া চোখের পানি, যখন তখন কথা না শুনে তার জন্যই গড়িয়ে পড়ে। এই একটা জিনিসের উপর আমি আজও নিয়ন্ত্রণ করতে পারলাম না। পুরো দুনিয়া আমার কন্ট্রোলে থাকলেও নিজের চোখের পানিটুকু আমার নিয়ন্ত্রণে নেই। স্যার, আসতে পারি? আরিয়ান যখন নিজের আঙুলে লেগে থাকা অশ্রুবিন্দুর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, তখন হঠাৎ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাফিন কেবিনের দরজায় হালকা নক করল। রাফিন অনুমতি চাইলে আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় তাকে ভেতরে ডাকল। কি হলো রাফিন, কোনো খবর পেয়েছো? জি স্যার, অহনা চৌধুরী এবং তার বাবার এখন ভীষণ করুণ অবস্থা। পাওনাদাররা তাদের পিছু ছাড়ছে না। তাদের কোম্পানি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অবস্থা এখন শোচনীয়। শেয়ার বাজারে তাদের ধস এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন তাদের স্টক আবর্জনার দরেও নিতে চাইছে না। রাফিনের কথা শুনে আরিয়ানের ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, মিস অহনা চৌধুরী, যেভাবে তুমি আমার সম্মান নিয়ে খেলা করেছ, এবার তার মাসুল তোমাকে দিতে হবে। সবে তো তোমাদের বাবা মেয়ের স্বনির্দোষে শুরু হলো, এবার দেখো তোমাদের আমি কিভাবে রাস্তায় নামিয়ে আনি। শুধু রাস্তায় নামানোই নয়, আমাকে যে অপবাদ দিয়ে সবার সামনে ছোট করেছ, তার কষ্ট তুমি হাড়ে হাড়ে টের পাবে। যে কালি তুমি আমার গায়ে মেখেছিলে, সেই কলঙ্ক এখন তোমার গায়ে লেপটে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সপ্তাহখানেক পরের কথা। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অফিসটা এখন যেন একটা শ্মশান। যে অফিসে একসময় মানুষের আনাগোনায় মুখরিত থাকত, সেখানে এখন কেবল পাওনাদারদের হট্টগোল। অহনা তার বাবার চেয়ারে বসে কপালে হাত দিয়ে ভাবছে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তখন তার বাবা আরশাদ চৌধুরী হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। সর্বনাশ হয়ে গেছে অহনা, আমাদের কোম্পানির শেষ আশাটুকুও শেষ। ব্লু স্টার মাল্টিন্যাশনাল আমাদের সব শেয়ার কিনে নিয়েছে, এখন তারাই এই কোম্পানির নতুন মালিক। এটা কিভাবে সম্ভব বাবা? আমরা তো তাদের কাছে শেয়ার বিক্রি করতে চাইনি। ব্যাংক ঋণের দায়ে আমাদের শেয়ারগুলো নিলামে উঠেছিল, আর তারা সেটা বাজার দরের চেয়ে দ্বিগুণ দামে কিনে নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের নতুন সিইও আসছেন অফিস দখল নিতে। আমরা এখন পথে বসে গেলাম রে মা। ঠিক তখনই অফিসের করিডোরে ভারী জুতোর শব্দ শোনা গেল। অফিসের স্টাফদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কালো স্যুট পরা, চোখে সানগ্লাস, অত্যন্ত গম্ভীর মুখে কয়েকজন বডিগার্ড সহ কেবিনে প্রবেশ করল এক যুবক। তাকে দেখা মাত্রই অহনার হাতের ফাইলটা মেঝেতে পড়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কে। আরিয়ান, তুমি এখানে? ভুল বললে মিস অহনা, আমি এখানে আসিনি, আমি এখানে ফিরে এসেছি। 5 বছর আগে এই অফিস থেকেই তোমার বাবা আমাকে পুলিশে দৌড়িয়ে দিয়েছিলেন, মনে আছে? অহনা থরথর করে কাঁপছে। যে আরিয়ানকে সে একদিন অপমান করে জেলে পাঠিয়েছিল, আজ সে তার সামনে এক বিশাল সাম্রাজ্যের মালিক হিসেবে দাঁড়িয়ে। আরিয়ানের চোখের শীতল চাহনি দেখে অহনার কলিজা শুকিয়ে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? সেদিন তো মিথ্যা অপবাদ দেওয়ার সময় তোমার গলা বেশ উঁচু ছিল, আজ কেন দমে গেল? ওহ, বলে গিয়েছিলাম, এখন তো তোমার বাবার এই চেয়ারটাও আমার। গেট আউট ফ্রম মাই কেবিন। আরিয়ান বাবা, আমাদের মাফ করে দাও, আমরা বুঝতে পারিনি তুমি এত বড় কিছু হয়ে ফিরে আসবে। বাবা,
ডাকটা আপনার মুখে মানায় না মিস্টার চৌধুরী। আপনারা তো আমাকে মানুষই মনে করেননি। আর অহনা, তুমি ভাবছো আমি শুধু তোমাদের কোম্পানি কিনে নিয়ে শান্ত হব? না, তোমার জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে। তুমি কি চাও আরিয়ান? টাকা? সব তো নিয়েই নিলে, আর কি চাও? আমি চাই তোমার সেই ধম্ব চূর্ণ করতে, যা দিয়ে তুমি আমার জীবনটা ধ্বংস করেছিলে। কাল সকালে আমার বাসায় আসবে, তোমার জন্য একটা চাকরির অফার আছে আমার বাড়ির সার্ভেন্ট হিসাবে। আসবে তো, নাকি পুলিশের পুরনো সেই কেসটা আবার রিওপেন করব? অহনা অপমানে ও রাগে নীল হয়ে গেল, কিন্তু তার কিছুই করার নেই। আরিয়ানের হাতে এখন অগাধ ক্ষমতা। সে বুঝতে পারছে আরিয়ান তাকে তিলে তিলে শেষ করার জন্য ফিরে এসেছে। আরিয়ানের বাড়িটা ঠিক বাড়ি নয়, যেন একটা রাজপ্রাসাদ, কিন্তু সেই প্রাসাদের প্রতিটি দেয়ালে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। আরিয়ানের দেওয়া শর্ত মেনে অহনা আজ তার বাড়ির দরজায় দাঁড়িয়ে, পরনে এক সাধারণ সুতির শাড়ি, চোখে মুখে ক্লান্তি আর একরাশ আতঙ্ক। অহনা কলিং বেল চাপতেই দরজা খুলে দিল রাফিন। তার চোখে মুখেও আজ কেমন জানি একটা রহস্যময় চাউনি। সে ইশারায় অহনাকে ভেতরে আসতে বলল। স্যার আপনার জন্য লাইব্রেরি রুমে অপেক্ষা করছেন। তবে মনে রাখবেন মিস অহনা, এই বাড়িতে পা রাখার পর আপনার কোনো অতীত পরিচয় নেই। আপনি এখানে কেবল একজন কর্মচারী। অহনা ধীর পায়ে লাইব্রেরির রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে আবছা অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের আলোয় কেউ একজন পিঠ ফিরিয়ে বসে বই পড়ছে। অহনা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল। আমি এসেছি। ঠিক 9টায় আসার কথা ছিল, তোমার 3 মিনিট দেরি হয়েছে। আমার ডিকশনারিতে দেরি শব্দটার কোনো ক্ষমা নেই। আরিয়ান ঘুরতেই অহনা চমকে উঠল। আরিয়ানের হাতে একটা পুরনো ডায়েরি, যেটা দেখে অহনার বুকটা ধক করে উঠল। ওটা তো তার নিজের ডায়েরি ছিল, যা 5 বছর আগে হারিয়ে গিয়েছিল। আরিয়ানের কাছে ওটা কিভাবে এলো? ওই ডায়েরিটা তোমার কাছে কেন আরিয়ান? এটা তো আমার। এটা এখন তোমার নয়, এটা একটা খুনের প্রমাণ, অথবা হতে পারে একটা বড় ষড়যন্ত্রের দলিল। এই ডায়েরির শেষ পাতায় তুমি যা লিখেছিলে, সেটা যদি আজ আমি প্রকাশ্যে আনি, তুমি তোমার বাবা শুধু রাস্তায় নয়, ফাঁসির কাস্টে ঝুলবে। অহনা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতের কথা সে ডায়েরিতে লিখেছিল। কিন্তু আরিয়ান সেটা জানলো কি করে? আরিয়ান কি তবে শুধু প্রতিশোধ নিতে আসেনি, অন্য কোনো সত্য উদ্ঘাটন করতে এসেছে? অবাক হচ্ছ? ভাবছো আমি সব জেনে ফেলেছি? না অহনা, খেলা তো মাত্র শুরু। আগামী 3 দিন তুমি এই বাড়ির পেছনে সেই পুরো গড়টায় থাকবে। সেখানে তোমার জন্য একটা পুরনো ট্রাঙ্ক রাখা আছে। ওটা খোলার সাহস যদি দেখাতে পারো, তবেই বুঝবে কেন আমি তোমাকে এখানে এনেছি। পেছনে ঘর? কিন্তু ওটা তো সব সময় তালাবদ্ধ থাকে। সবাই বলে ওখানে। সবাই যা বলে তা মিথ্যে হতে পারে। যাও, তোমার কাজ শুরু করো। আর মনে রেখো, ওই ট্রাঙ্কটা খোলার আগে কারোর সাহায্য নেবে না, এমনকি রাফিনেরও না। অহনা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আরিয়ানের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। কাজটা কি শুরু করেছো? মনে রেখো, অহনা যেন যেতে না পারে। 5 বছর আগে আসলে কি ঘটেছিল? আরিয়ান ফোনের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ এখন আর রাগী নয়, বরং প্রচণ্ড এক যন্ত্রণায় নীল হয়ে আছে। সে বিড়বিড় করে বলল। তোমাকে শাস্তি দিচ্ছি ঠিকই অহনা, কিন্তু এই সত্যটা যদি বেরিয়ে আসে, তবে তুমি কি সহ্য করতে পারবে? নাকি আমাদের দুজনের ধ্বংসই ছিল কারো বড় কোনো প্ল্যান? রাত তখন গভীর। আরিয়ানের বাড়ির সেই পুরনো পোড়া ঘরটা থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হাতে একটা হারিকেন নিয়ে অহনা ঘরটার দিকে এগোচ্ছে। তার বুক টিপ টিপ করছে। এই সেই ঘর যেখানে একসময় এই বাড়ির পুরনো মালি থাকতো। এখন ঘরটা লতাপাতায় ঢেকে অন্ধকার হয়ে আছে। অহনা বিড়বিড় করে বলল। কেন আরিয়ান আমাকে এখানে পাঠালো? ওই ট্রাঙ্কে কি এমন আছে যা আমার জীবন বদলে দিতে পারে? দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই নাকে এলো ভ্যাপসা ধুলোর গন্ধ। কোনায় রাখা সেই ধুলোমাখা লোহার ট্রাঙ্ক,
অহনা ভয়ে ভয়ে ট্রাঙ্কটার কাছে গেল। তালাটা আগে থেকে খোলা ছিল। সে ঢাকনাটা তুলতেই দেখল ভেতরে কোনো হিরে জহরত নেই, বরং আছে কয়েকটা পুরনো খবরের কাগজের কাটিং, একটা ভাঙা হাতঘড়ি আর রক্তমাখা একটা ওড়না। অহনা ওড়নাটা হাতে নিতেই তার মাথা ঘুরে উঠল। এটা তো তার নিজের ওড়না। 5 বছর আগে সেই অভিশপ্ত রাতের, যেদিন সে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল। কিন্তু ওড়নায় রক্ত কেন? সেদিন তো কোনো রক্তপাত হয়নি। ঠিক তখন ঘরের দরজায় একটা ছায়া পড়ল। অহনা চিৎকার দিতে গিয়েও থেমে গেল। আরিয়ান দরজায় দাঁড়িয়ে আছে। তার হাতে এখন একটা জ্বলন্ত সিগারেট। দেখছো তো, ওটা তোমারই ওড়না, তাই না? কিন্তু তুমি কি জানো এই রক্তটা আসলে কার ছিল? আমি জানি না। আমি তো শুধু জানতাম আমি তোমাকে বাঁচানোর জন্য সেই দিন ওইসব করেছি। আমাকে বাঁচানোর জন্য? তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে রেপিস্ট সাজিয়ে জেলে পাঠিয়েছিলে? তোমার মিথ্যা বয়ানের কারণে আমার মা বিনা চিকিৎসায় মারা গেলেন, আর তুমি বলছো আমাকে বাঁচাতে চেয়েছিলে? অহনা স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। সে ডায়েরির সে শেষ পাতার কথা মনে করার চেষ্টা করছে। সেখানে সে লিখেছিল আরিয়ানকে জেলে না পাঠালে ওরা ওকে মেরে ফেলবে। কিন্তু কারা ছিল সেই রহস্যময় লোক? এদিকে শহরের অন্য প্রান্তের এক অভিজাত ক্লাবে বসে আরশাদ চৌধুরী কারো সাথে ফোনে কথা বলছেন। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমি বলছি তো, কাজটা ঠিক মতো হয়নি। হারিয়ান ফিরে এসেছে। সে যদি সেই রাতের সিসিটিভি ফুটেজটা কোনোভাবে পেয়ে যায়, তবে আমরা কেউ বাঁচব না। আপনি কিছু একটা করুন। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। শান্ত হন মিস্টার চৌধুরী। আরিয়ানকে আমরাই বড় করেছি যাতে সে অহনার ওপর প্রতিশোধ নেয়। ওরা যখন একে অপরকে ধ্বংস করবে, তখনই আমরা পুরো রাজত্ব দখল করব। শুধু লক্ষ্য রাখবেন, অহনা যেন সেই ট্রাঙ্কের আসল রহস্যটা বুঝতে না পারে। আরিয়ান অহনার খুব কাছে এগিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস অহনার কপালে লাগছে। 3 দিন সময় দিয়েছি তোমাকে। এই 3 দিনে তোমাকে খুঁজে বের করতে হবে ওই রক্তটা কার ছিল। যদি পারো তবেই তুমি এই বাড়ি থেকে মুক্তি পাবে, আর যদি না পারো তবে এই ডায়েরির পাতায় লেখা অপরাধের দায় নিয়ে তোমাকে সারা জীবন আমার এই বাড়িতে বন্দি থাকতে হবে, আমার দাসী হয়ে। অহনা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। আরিয়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবারও পেছন ফিরে তাকালো না। কিন্তু করিডোরে আসতেই সে তার পকেট থেকে সেই রহস্যময় মেসেজটি আবার দেখল। সেখানে লেখা, খুব ভালো অভিনয় করছো আরিয়ান। অহনা যত বেশি ভাঙবে, সত্য তত তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আরিয়ান মনে মনে বলল, না, আমি জানি তুমি নির্দোষ ছিলে, কিন্তু কেন তুমি চুপ করে আছো? কেন বলছো না সেই রাতে তোমাকে কে বাধ্য করেছিল আমার বিরুদ্ধে মিথ্যা বলতে? আমি তোমাকে ঘৃণা করতে চাই, কিন্তু কেন আমার হাত বারবার থেমে যাচ্ছে? হঠাৎ বাগানবাড়ি থেকে একটা বিকট শব্দ শোনা গেল। কেউ একজন পোড়া ঘরের জানালা দিয়ে ভেতরে কিছু একটা ছুরি মেরেছে। অহনার আর্তনাদ শোনা গেল। আরিয়ান পাগলের মতো দৌড়ে সেদিকে গেল। গিয়ে দেখল অহনা মেঝেতে পড়ে আছে, আর তার পায়ের কাছে একটা চিরকুট। তাতে লেখা, বেশি খোঁজার চেষ্টা করো না অহনা, তবে আরিয়ানের দশা তার মায়ের মতো হবে। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারল শত্রু শুধু অহনা নয়, শত্রু এই বাড়ির আশেপাশে কিংবা ছায়ার ভেতরেই লুকিয়ে আছে। পোড়া ঘরের ভাঙা জানলা দিয়ে আসা চিরকুটটা হাতে নিয়ে আরিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। অহনা তখনও মেঝেতে পড়ে কাঁদছে। তার কপাল দিয়ে সামান্য রক্ত গড়িয়ে পড়ছে। আরিয়ান দ্রুত অহনার পাশে গিয়ে বসল। এক মুহূর্তের জন্য তার কঠিন পাথরের মতো মনে মায়ার ছোঁয়া লাগলো। সে নিজের রুমাল দিয়ে অহনার কপালটা চেপে ধরল। আরিয়ান, তুমি এখান থেকে চলে যাও। ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা আমাকে দিয়ে 5 বছর আগে যা করাতে চেয়েছিল, আজও তারা সেটাই করতে চাইছে। কারা ওরা? কার কথা বলছো তুমি অহনা? 5 বছর আগে তুমি কেন মুখ খুলোনি? এই রক্তবাখা ওনার এই চিরকুট কিসের ইঙ্গিত দিচ্ছে? অহনা কিছু বলতে চাইল, কিন্তু
তার আগে রাফিন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। রাফিনের হাতে একটা ল্যাপটপ। তাকে দেখে আরিয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। স্যার, বাড়ির সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে। জানলা দিয়ে চিরকুটটা কে ছুঁড়েছে তা দেখা যাচ্ছে না, তবে একটা ছায়া বাগান দিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। আরিয়ান রাফিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। সে বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে। সে অহনাকে ধরে দাঁড় করালো। অহনা, আজ রাতটা তুমি আমার পাশের ঘরে থাকবে। তোমাকে একা ছাড়া নিরাপদ নয়, তবে মনে রেখো এটা তোমার উপর দয়া নয়, বরং তুমি যেন সত্য লুকিয়ে পালিয়ে যেতে না পারো, তাই এই ব্যবস্থা। অহনা কিছু বলল না। সেই রাতে অহনাকে নিজের পাশের ঘরে রেখে আরিয়ান সারা রাত ঘুমাতে পারল না। সে তার ড্রয়ার থেকে একটা পুরনো পেন ড্রাইভ বের করলো। হেডফোন লাগিয়ে অডিওটা চালু করতে সে স্তব্ধ হয়ে গেল। ওপাশ থেকে তার মায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আরিয়ানকে জেল থেকে বের করার চেষ্টা করবেন না মিস্টার চৌধুরী। যদি করেন তবে আপনার মেয়ের ওই ভিডিওটা ভাইরাল করে দেব। আরিয়ানের মাথা ঝিমঝিম করতে লাগলো। পরদিন সকালে অহনা যখন আরিয়ানের ঘরে কফি নিয়ে এলো, তখন দেখলো আরিয়ান জানলার পাশে দাঁড়িয়ে আছে। আরিয়ান, কফি নাও। আর শোনো, আমি আজ ওই পোড়া ঘরে আবার যেতে চাই। আমার মন বলছে ওই ট্রাঙ্কের নিচে একটা গোপন চাবিও ছিল। তোমার বাবা আর আমার মা মিলে কি লুকাচ্ছিলেন অহনা? আমার মা কেন তোমার বাবাকে ফোন করেছিলেন? অহনা চমকে উঠল। সে এই বিষয়ে কিছুই জানতো না। ঠিক তখন আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিল। আরিয়ান সাহেব, মা আর বাবার পাপের হিসাব কি মেলাতে পারছেন? অহনা মেয়েটা তো নিছক বলির পাঠা। আসল খেলা তো আপনার অফিসের ভেতর। তাকিয়ে দেখুন, আপনার প্রিয় পিএ রাফিন এখন কোথায়? আরিয়ান আর অহনা দ্রুত ড্রয়িং রুমের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখলো রাফিন নেই। টেবিলের ওপর রাফিনের আইডি কার্ড আর একটা রিভলভার রাখা আছে। পাশে পড়ে আছে একটা বড় খাম। খামটা খুলতেই ভেতরে আরিয়ানের মায়ের মৃত্যুর ছবি আর একটা দলিল পাওয়া গেল। বাবা এসব করতে পারে না। আরিয়ান, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। আমি শুধু জানতাম ওই রাতে পুলিশ না ডাকলে খুনিরা তোমাকে মেরে ফেলতো। তাই আমি তোমাকে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়েছিলাম, যাতে তুমি পুলিশের হেফাজতে অন্তত বেঁচে থাকো। আরিয়ান স্তম্ভিত হয়ে অহনার দিকে তাকিয়ে রইল। হঠাৎ বাড়ির বড় গেট দিয়ে কয়েকটা কালো গাড়ি ভেতরে ঢুকলো। আরিয়ান জানলা দিয়ে দেখলো গাড়ি থেকে আরশাদ চৌধুরী নামছেন। তার পেছনে হাত বাঁধা অবস্থায় আছে রাফিন। আরিয়ান, বেরিয়ে এসো। অহনাকে নিয়ে বেরিয়ে এসো, না হলে পুরো বাড়ি আমি উড়িয়ে দেব। আমার রাজত্ব আমি কাউকে দেব না। আরশাদ চৌধুরীর উন্নত চিৎকার আর রিমোট কন্ট্রোল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্য দেখে বাড়ির ভেতরের সবাই স্তব্ধ হয়ে গেল। আরিয়ান জানলার পর্দা সরিয়ে দেখল বাড়ির চারপাশ সশস্ত্র লোক ঘিরে ফেলেছে। অহনা তখনও মেঝেতে বসে কাঁপছে। অহনা, কান্না থামাও। এখন কান্নার সময় নয়। তোমার বাবা বাইরে জমদূত হয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের এখনই কিছু একটা করতে হবে। আরিয়ান, আমি বুঝতে পারছি না বাবা এমনটা কিভাবে করতে পারেন। তিনি তো আমাকে ভালোবাসতেন। তার ভেতরে এত ঘৃণা লুকিয়েছিল, আমি জানতাম না। তিনি শুধু ক্ষমতাকে ভালোবাসেন অহনা। রাফিনকে ওরা ধরে ফেলেছে, এখন আর দয়া দেখে লাভ নেই। আরিয়ান দ্রুত গিয়ে আলমারির থেকে একটা ছোট ড্রোন কন্ট্রোলার বের করলো। সে জানতো এমন বিপদ আসতে পারে, তাই আগে থেকে কিছু নিরাপত্তা ব্যবস্থা করে রেখেছিল। ঠিক তখনই আরশাদ চৌধুরী মেগাফোনে আবার কথা বলে উঠলেন। আরিয়ান, আমি জানি তুমি ভেতরে আছো। 3 মিনিট সময় দিচ্ছি। দলিলের ব্যাগটা নিয়ে বেরিয়ে এসো। অহনাকেও সাথে এনো। মনে রেখো, আমার আঙ্গুল এই সুইচে আছে। এক চাপেই সব শেষ হয়ে যাবে। আরিয়ান অহনার হাত ধরে টেনে পেছনের সিঁড়ির দিকে নিয়ে গেল। তারা বেসমেন্ট দিয়ে পালানোর চেষ্টা করলো। আমরা কোথায় যাচ্ছি আরিয়ান? সামনে তো বিপদ। পুলিশে খবর দেওয়া যায় না? আমরা বেসমেন্ট দিয়ে বের হয়ে যাব। ওখানে একটা গোপন সুড়ঙ্গ আছে যা সরাসরি মেন রোডের অপাশে গিয়ে শেষ হয়েছে। পুলিশকে রাফিন আগেই লোকেশনে পাঠিয়ে দিয়েছে। তারা যখন সুড়ঙ্গের মুখে পৌঁছালো, হঠাৎ পেছন থেকে কারো হাসির শব্দ শোনা গেল। আরিয়ান
আর অহনা ঘরে দাঁড়িয়ে দেখলো রাফিন দাঁড়িয়ে আছে, তবে তার হাত আর বাঁধা নেই, হাতে একটি পিস্তল। রাফিন, তুমি? তোমার হাত তো বাঁধা ছিল, তুমি কি তবে ওদের সাথে মিলে এই নাটক সাজিয়েছ? ওটা ছিল আপনাদের বিভ্রান্ত করার একটা ছোট্ট নাটক স্যার। আরশাদ চৌধুরী একা নন, আমি প্রথম থেকেই তার সাথে আছি। আপনি কি ভেবেছিলেন জেল ফেরত একটা ছেলের গোলামি আমি সারা জীবন করব? টাকার কোনো বিকল্প নেই স্যার। রাফিন ভাই, আপনিও বিশ্বাসঘাতকতা করলেন? আরিয়ান তো আপনাকে ছোট ভাইয়ের মতো বিশ্বাস করত। আপনি কিভাবে এত নীচ হতে পারলেন? ছি! বিশ্বাস দিয়ে পেট ভরে না মিস অহনা, টাকা দিয়ে ভরে। আরিয়ান সাহেব, ওই দলিলের আসল কপিটা দিয়ে দিন, না হলে আপনাদের লাশ সুড়ঙ্গেই পড়ে থাকবে। তুমি ভুল করছো রাফিন। আরশাদ চৌধুরী তোমাকে জ্যান্ত রাখবে না, কাজ শেষ হলেই সে তোমাকেও সরিয়ে দেবে। তার ডিকশনারিতে আপন বলতে কেউ নেই। ওসব জ্ঞান দিতে হবে না, হাত ওপরে তুলুন। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতরে একটা বিকট শব্দ হলো। বাইরের বিস্ফোরণ নয়, বরং আরিয়ানের ড্রোন থেকে ছোড়া একটা টিয়ার গ্যাস ভেতরে ছড়িয়ে পড়ল। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। অহনা, দ্রুত এই মাস্কটা পরো, আমার সাথে দৌড়াও। ধোঁয়ার মাঝে রাফিন এলোপাথারি গুলি ছুটতে লাগলো। একটি গুলি আরিয়ানের কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। আরিয়ান যন্ত্রণায় কুকড়ে উঠলেও থামল না। সে অহনাকে নিয়ে সুড়ঙ্গ পার হয়ে রাস্তার ওপাশে জঙ্গলের আড়ালে চলে এলো। আরিয়ান, তোমার রক্ত পড়ছে, তুমি ঠিক আছো তো? প্লিজ আমাকে ছেড়ে তুমি চলে যাও। চুপ কর না, আমি ঠিক আছি। এখন আমাদের দ্রুত পুলিশের সাহায্য নিতে হবে। আমার কাছে আরশাদ চৌধুরীর সব কল রেকর্ড আছে, যা আমি পেন ড্রাইভে সেভ করে রেখেছি। তারা যখন জঙ্গলের পথ পার হয়ে মেইন রোডের কাছে পৌঁছালো, তখন দেখলো আরশাদ চৌধুরী দলবল নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে এখন আর রিমোট নয়, সরাসরি একটা রাইফেল। অনেক দৌড়েছ আরিয়ান, এবার শেষ বিদায় নেওয়ার সময় হয়েছে। অহনা, সরে আয় ওর কাছ থেকে। ওর রক্তে আজ এই মাটি ভিজবে। না বাবা, যদি ওকে মারতে হয় তবে প্রথমে আমাকে মারতে হবে। 5 বছর আগে ওকে বাঁচাতে আমি নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম, আজ জীবন বিসর্জন দিব। তুমি একজন খুনি বাবা। তবে তাই হোক, আমার পথে যে আসবে সে কেউ আমার আপন নয়, এমনকি নিজের মেয়ে হলেও না। আরশাদ চৌধুরী রাইফেল তাক করলেন। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভেতর থেকে রাফিন বেরিয়ে এলো এবং আরশাদ চৌধুরীর দিকে অস্ত্র তাক করল। পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিল। বাতাসের গুমোট স্তব্ধতা ভেঙে হঠাৎ একটা ঠান্ডা হাসির শব্দ শোনা গেল। আরশাদ চৌধুরী রাইফেল তাক করে আছেন অহনা ও আরিয়ানের দিকে, আর তার ঠিক পেছনে রিভলভার উঠিয়ে দাঁড়িয়ে আছে রাফিন। ত্রিমুখী এক মরণ খেলা যেন শুরু হতে যাচ্ছে বনের শেষ সীমানায়। মিস্টার চৌধুরী, বন্দুকটা নামিয়ে ফেলুন। আমার পাওনা মিটিয়ে না দিয়ে আপনি কাউকে মারতে পারবেন না। আপনি ভেবেছিলেন আমি শুধু আপনার হয়ে আরিয়ানকে ধোঁকা দিচ্ছি? না, আমি খেলাটা দুই দিকেই খেলছি। রাফিন, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আরিয়ানকে শেষ করার পর তোমার টাকা তুমি পেয়ে যাবে। এখন সরো আমার সামনে থেকে। থামুন আপনারা। বাবা, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। আরিয়ান, চলো আমরা পালাই। পালানোর দিন শেষ অহনা, আজ রক্ত জ্বরলে সবার জ্বরবে। রাফিন, তুমি যার উপর ভরসা করছো সে 5 বছর আগে তার নিজের পার্টনারকেও এভাবেই খুন করেছিল। তুমি কি ভেবেছো সে তোমাকে ছেড়ে দেবে? আরিয়ানের কথা শেষ হতেই বনের নিস্তব্ধতা চিরে কয়েকটা নীল ও লাল বাতি জ্বলে উঠল। পুলিশের সাইরেন বাজছে চারপাশ থেকে। আরশাদ চৌধুরী চমকে উঠলেন। তিনি ভাবতেও পারেনি এত দ্রুত পুলিশ পৌঁছে যাবে। সব তোমার চাল আরিয়ান, মরার আগে তোকে শেষ করে যাব। আরশাদ চৌধুরী ট্রিগার চাপতে যাবেন, ঠিক তখনই রাফিনের পিস্তল গর্জে উঠল। কিন্তু লক্ষ্য আরিয়ান ছিল না, ছিল আরশাদ চৌধুরীর হাত। আর্তনাদ করে রাইফেলটা মাটিতে ফেলে দিলেন আরশাদ চৌধুরী। সাথে সাথে পুলিশ এসে চারপাশ ঘিরে ফেলল। রাফিন শান্তভাবে তার পিস্তলটা নিচে রেখে দুহাত উপরে তুলল। আরিয়ান সাহেব, আমি বিশ্বাসঘাতক ঠিকই, কিন্তু খুনি নই। আপনাকে রক্ষা করা আমার প্ল্যানের অংশ ছিল না, তবে আপনার ডায়েরির সেই তথ্যগুলো আমাকে আপনার পক্ষ নিতে বাধ্য করেছে। ঘটনার 3 দিন পর আরিয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার কাঁধে ব্যান্ডেজ। অহনা কেবিনের বাইরে চুপচাপ বসেছিল। তার ভেতরটা অপরাধবোধে কুঁকড়ে যাচ্ছে। যে আরিয়ানকে সে ধ্বংসের দ্বারপ্রান্তে পাঠিয়েছিল
আজ সেই তাকে একটা জলজ্যান্ত দানবের হাত থেকে বাঁচালো, যদিও সেই দানবটি তার নিজের বাবা। ভেতরে এসো অহনা, দরজা দাঁড়িয়ে কেন? অহনা ধীর পায়ে ভেতরে ঢুকলো। আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছে না সে। আরিয়ানের চোখের দৃষ্টি এখন আগের মতো রাগী নয়, বরং এক গভীর রহস্যের অতলে হারিয়ে যেতে চাইছে সে। আমাকে ক্ষমা করার কথা বলবো না আরিয়ান। আমি জানি সেই অধিকার আমার নেই। বাবার পাপের বিচার আদালত করবে। কিন্তু আমি শুধু একটা জিনিস জানতে চাই, ওই ট্রাঙ্কে থাকা রক্তমাখা ওড়নাটা আসলে কার ছিল? তুমি বলেছিলে ওই রক্ত তোমার মায়ের নয়। ওই রক্তটা ছিল তোমার ছোট বোন রিয়ার, যাকে তোমরা 5 বছর আগে নিখোঁজ বলে চালিয়ে দিয়েছিলে। কি? রিয়া? কিন্তু রিয়া তো দেশের বাইরে পড়তে গিয়ে আর ফেরেনি। বাবা তো তাই বলেছিল। মিথ্যা বলেছিলেন তোমার বাবা। তোমার বাবা আর আমার মা মিলে একটা বিশাল সিন্ডিকেট চালাতেন। রিয়া সেটা জেনে ফেলেছিল। সেই রাতে রিয়া যখন আমাকে সত্যিটা বলতে আসছিল, তখন তাকে সরিয়ে দেওয়া হয় আর আমাকে ফাঁসানো হয় তোমাকে ব্যবহার করে। তোমার বাবা তোমাকে ভয় দেখিয়েছিলেন যে আমি রিয়াকে অপহরণ করেছি, তাই তুমি আমার বিরুদ্ধে বয়ান দিয়েছিলে। অহনার পুরো পৃথিবী যেন বনবন করে ঘুরছে। সে এতদিন যা জেনে এসেছিল সব মিথ্যে। তার নিজের বোনকে তার বাবা খুন করেছেন। আরিয়ানের মাও কি তবে এই ষড়যন্ত্রের শিকার? খেলা এখনো শেষ হয়নি অহনা। আমার প্রিয় রাফিন আসলে কে জানো? সে পুলিশের আন্ডার কভার এজেন্ট নয়, সে আসলে রিয়ার প্রেমিক ছিল। সে এই বাড়িতে ঢুকেছিল প্রতিশোধ নিতে, কিন্তু সে একটা জিনিস ভুল করে ফেলেছে। কি ভুল? তোমার বাবার যে পার্টনারের কথা আমি বলেছিলাম, সে এখনও মুক্ত। আরশদ চৌধুরী গ্রেফতার হলেও আসল মাথা এখনও ধরা পড়েনি। এইমাত্র একটা মেসেজ এসেছে আমার ফোনে। আরিয়ান ফোনটা অহনার দিকে বাড়িয়ে দিল। সেখানে একটা অডিও ফাইল পাঠানো হয়েছে। ফাইলটা ওপেন করতে শোনা গেল এক নারীর কণ্ঠস্বর। কণ্ঠটা শুনে অহনা আরিয়ানের হাত খামচে ধরল। আরিয়ান, জেল থেকে ফিরে খুব ভালো উন্নতি করেছ, কিন্তু অহনাকে বাঁচিয়ে রাখা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। যে রহস্য ওই ট্রাঙ্কে আছে তার দ্বিতীয় অংশ আছে আমার কাছে। দেখা করতে আসো পুরনো সেই শ্মশান ঘাটে, যেখানে রিয়ার স্মৃতি এখন দাফন করা হয়নি। এটা এটা তো আমার মা। মা তো 3 বছর আগে মারা গিয়েছেন। তোমার মায়ের কি আদৌ মৃত্যু হয়েছিল অহনা, নাকি তাকেও জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এই রহস্য দামাচাপা দিতে? কেবিনের বাইরে হঠাৎ একটা ছায়া সরে যেতে দেখা গেল। আরিয়ান ইশারা করলো অহনাকে চুপ থাকতে। সে বুঝতে পারল ষড়যন্ত্রের শিখর চৌধুরী পরিবারের অনেক গভীরে। যাকে মৃত বলে সবাই জানে, সে যদি ফিরে আসে তবে কার জীবন শেষ হবে এবার? অহনা, তুমি তৈরি তো? এবার আমাদের সে অতীতে যেতে হবে, যা তুমি আর আমি দুজনেই ভুলে থাকতে চেয়েছিলাম। আমাদের দুজনের শত্রু এক, আর সেই শত্রু এই হাসপাতালের বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। আরিয়ান যখন কথাগুলো বলছিল, তখন হাসপাতালের করিডোরের আলোটা বারবার নিভে আর জ্বলতে শুরু করলো। একগা ছমছমে নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। হাসপাতালের করিডোরের টিমটেমে আলোটা হঠাৎ করে পুরোপুরি নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অহনা ভয়ে আরিয়ানের হাত শক্ত করে চেপে ধরল। আরিয়ান অনুভব করতে পারল অহনার হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অন্ধকারে কেবল শোনা যাচ্ছে দূরে কোথাও নার্সদের দ্রুত হেঁটে যাওয়ার শব্দ। ভয় পেও না অহনা, আমি আছি। এই লোডশেডিংটা স্বাভাবিক নয়, কেউ একজন আমাদের গতিবিধি নজরে রাখছে। আরিয়ান, অডিওতে ওই কণ্ঠটা আমার মায়েরই ছিল, কিন্তু মা তো মারা গেছেন। আমি নিজে তার কবরে মাটি দিয়েছি। এটা কিভাবে সম্ভব? তবে কি আমি কোনো প্রেতাত্মার সাথে কথা বলছি? মৃত মানুষ কথা বলে না অহনা, কথা বলে মানুষের তৈরি করা রহস্য। তোমার মা মারা গেছেন না তাকে সরিয়ে রাখা হয়েছে, সেটা বের করতেই আমাদের সেই শ্মশান ঘাটে যেতে হবে। আরিয়ান তার ফোন বের করে রাফিনকে কল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নেটওয়ার্ক জ্যামার লাগানো হয়েছে। সে বুঝতে পারল তারা এখন এক অদৃশ্য খাঁচার ভেতর বন্দী। ঠিক তখন কক্ষের জানালায় সজোরে একটা শব্দ হলো। কেউ একজন বাইরে থেকে ভারী কিছু ছুঁড়ে মেরেছে। আরিয়ান সাবধানে জানালার কাছে গিয়ে দেখল কাচের ওপর লাল রং দিয়ে লেখা 3 ঘন্টা সময়, শ্মশান ঘাট।
একা আসবে। রাত তখন 1:30। শহরের কোলাহল তিথিয়ে এসেছে। আরিয়ান নিজের কাঁধের যন্ত্রটা উপেক্ষা করেই হাসপাতাল থেকে সন্তর্পণে বেরিয়ে এলো, সাথে অহনা। আরিয়ান তাকে একা ফেলে যাওয়ার ঝুঁকি নিতে চায়নি। তারা যখন পুরনো সেই শ্মশানঘাটে পৌঁছালো, তখন চারপাশ কুয়াশায় ঢাকা। পোড়া লাকড়ির গন্ধ আর শিয়ালের ডাকে এক বীভৎস পরিবেশ তৈরি হয়েছে। আরিয়ান, ওই দেখো, বটগাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। ওটা কি মা? সাবধান অহনা, এটা কোনো ফাঁদ হতে পারে। তারা যখন সেই ছায়া মূর্তির কাছাকাছি গেল, তখন মূর্তিটি ঘুরে দাঁড়ালো। টর্চের আলোয় দেখা গেল এক বৃদ্ধা নারীকে, যার মুখমণ্ডল অ্যাসিডে ঝলসানো। তাকে চেনা প্রায় অসম্ভব, কিন্তু তার গলার হারটা দেখে অহনা চিৎকার করে উঠল। এটা তো মায়ের সেই হার। আপনি কে? আমার মায়ের হার আপনার কাছে কেন? অহনা, মা আমার, চিনতে পারছিস না আমাকে? আমি তোদের জননী। আরশাদ চৌধুরী আমাকে মারতে চেয়েছিল, কারণ আমি রিয়ার খুনের সাক্ষী ছিলাম। কিন্তু ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখেছে এই দিনের জন্য। আপনি যদি অহনার মা হন তবে এতদিন কোথায় ছিলেন? আর এই অডিও বার্তায় আমাদের এখানে কেন রেখেছেন? আমি ডাকিনি আরিয়ান, ওটা ছিল একটা রেকর্ড করা কণ্ঠস্বর, যা আরশাদ চৌধুরী লোকেরা ব্যবহার করেছে। তারা জানতো তোরা এখানে আসবি, ওরা এখনই আসছে, পালা তোরা। বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই চারপাশ থেকে কতগুলো মোটরসাইকেলের হেডলাইট জ্বলে উঠল। একদল মুখোশধারী লোক তাদের ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে মুখোশ খুলল। আরিয়ান আর রহনা দুজনেই স্তব্ধ হয়ে গেল তাকে দেখে। সে আর কেউ নয়, রাফিন। রাফিন, তুমি তো পুলিশের হেফাজতে ছিলে। পুলিশ আমার পকেটে থাকে আরিয়ান সাহেব। আপনি ভেবেছিলেন আমি আপনার হয়ে খেলছি? আমি আসলে সেই তৃতীয় পক্ষের লোক যারা এই চৌধুরী সাম্রাজ্য আর আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি দুটোই দখল করতে চায়। আরশাদ চৌধুরী তো একটা ঘুঁটি মাত্র, আসল খেলোয়াড় আপনার পাশেই ছিল এতদিন। আরিয়ান সাহেব, ওই ডায়েরির শেষ পাতাটা আসলে কি ছিল জানেন? সেখানে লেখা ছিল না যে অহনা আপনাকে বাঁচাতে চেয়েছে, সেখানে লেখা ছিল আরিয়ানের মা নিজেই নিজের ছেলেকে জেলে পাঠাতে চেয়েছিলেন। মিথ্যে কথা, আমার মা আমাকে ভালোবাসতেন। ভালোবাসতেন না আরিয়ান, তিনি আপনাকে ঘৃণা করতেন, কারণ আপনি আরশাদ চৌধুরীর অবৈধ সন্তান ছিলেন। রিয়ার সাথে আপনার রক্তের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটা ধামাচাপা দিতেই আপনার মা আর আরশাদ চৌধুরী মিলে রিয়াকে সরিয়ে দেন। এক নিমেষেই আরিয়ানের সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে যার প্রতিশোধ নিতে ফিরে এসেছে, সে মাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রতারক। অহনা আরিয়ানের দিকে করুণ চোখে তাকালো। আরিয়ান, এসব কি শুনছি? তবে কি আমাদের এই শত্রুটা, এই জেল, সবই ছিল একটা পরিকল্পিত নাটক? একদম ঠিক। এখন নাটক শেষ করার সময়। এই শ্মশানেই আপনাদের 3 জনের সমাধি হবে। রাফিন পিস্তল উঁচিয়ে আরিয়ানের কপালে তাক করল। ঠিক সেই মুহূর্তে ঝলসানো চেহারার সেই বৃদ্ধা নারী ঝাঁপিয়ে পড়লেন রাফিনের ওপর। হাতে থাকা একটি ধারালো ছুরি বসিয়ে দিলেন রাফিনের পিঠে। পালা আরিয়ান, অহনাকে নিয়ে পালা, জঙ্গল দিয়ে নদী পার হয়ে যা। সব নথিপত্র এই ট্রাঙ্কের গোপন খোপে আছে। চারদিকে গুলির শব্দ শুরু হলো। আরিয়ান অহনার হাত ধরে জঙ্গলের গহীনে অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলো। পেছনে পড়ে রইল এক বীভৎস সত্য আর রক্তাক্ত শ্মশান ভূমি। আরিয়ান বুঝতে পারল, সে যাকে এতদিন নিজের পরিচয় ভেবে এসেছে, তা আসলে এক বিশাল মিথ্যার পাহাড়। ভোরের আলো তখনও ফোটেনি। কুয়াশাচ্ছন্ন জঙ্গলের ভেতর দিয়ে আরিয়ান আর অহনা দৌড়াচ্ছে। আরিয়ানের কাঁধের ক্ষত থেকে রক্ত চুয়ে সাদা শার্ট লাল হয়ে গেছে, কিন্তু তার চেহারার ব্যথার কোনো চিহ্ন নেই, বরং তার চোয়াল শক্ত, চোখ দুটো আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে পিছু হটতে শেখেনি, আর হার মানা তার ডিকশনারিতে নেই। তারা একটা পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ির সামনে এসে থামল। আরিয়ান পকেট থেকে রুমাল বের করে খুব অবহেলায় নিজের ক্ষতটা বাঁধল, যেন ওটা কোনো সাধারণ আঁচড়। তার ঠোঁটে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। অনেক দৌড়ালে তো, এবার একটু থামো অহনা। আরিয়ান চৌধুরীকে তাড়া করে ধরার ক্ষমতা এই শহরের কারণ নেই। আরিয়ান, তোমার রক্ত পড়ছে অনেক, প্লিজ নিচের দিকে তাকাও। কেন এমন করছো?
যন্ত্রণাকে উপভোগ করতে শেখা হয় না। এ রক্ত আমাকে মনে করিয়ে দিচ্ছে যে এখনো অনেক হিসাব মেটানো বাকি। আরিয়ান চৌধুরী মরার আগে মরতে জানে না। যে বাঘকে রাফিন খাঁচায় পড়তে চেয়েছিল সে বাঘ এখন খাঁচা ভেঙে বেরিয়েছে। এবার শিকার হবে রাফিন নিচে। আরিয়ান জমিদার বাড়ির ধুলে মাখা মেঝের এক কোণ থেকে সেই পুরনো ট্যাঙ্কটা টেনে আনলো, যা সে শ্মশান থেকে কৌশলে সরিয়ে এনেছিল। সেই ট্রাঙ্কের তলায় একটা বিশেষ জায়গায় চাপ দিতেই একটা গোপন ড্রয়ার খুলে গেল। সেখানে রাখা ছিল এক জোড়া ডিএনএ টেস্টের রিপোর্ট এবং একটা হলদেটে হয়ে যাওয়ার উইল। রিপোর্টটা পড়ে আরিয়ান হো হো করে হেসে উঠল, এক বীভৎস অথচ দাপুটে হাসি। কি লেখা আছে ওখানে? অমন অশুভ হাসি আসছো কেন? ওহ অহনা, রাফিন যে মিতেরা শ্মশানের বলে আমাদের বিভ্রান্ত করতে চেয়েছিল তার জলজান্ত প্রমাণ এখানে আছে। রাফিন ভেবেছিল আমাকে মানসিকভাবে ভেঙে দেবে, কিন্তু সে জানে না আমি ইমোশন দিয়ে চলে না, আমি চলি সলিড ক্যালকুলেশনে। আমাকে খুলে বলো আরিয়ান, কি লেখা আছে ওখানে? আমি আরশাদ চৌধুরীর অবৈধ সন্তান নই অহনা, বরং তোমার এই বাবা আমার আসল বাবার সম্পত্তির কেবল একজন সাধারণ কেয়ারটেকার ছিলেন। লোভ তাকে দানব বানিয়েছিল। আমার আসল পরিচয় তিনি মিটিয়ে দিতে চেয়েছিলেন যাতে তিনি মালিক হতে পারেন। আর তোমার মা, তিনি বেঁচে আছেন, তাকে বন্দি করে রাখা হয়েছে কোনো এক অন্ধকার ডেরায়। ঠিক তখন আরিয়ানের ফোনটা বেজে উঠল। আননোন নম্বর। আরিয়ান ফোনটা রিসিভ করে স্পিকার দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো উৎকণ্ঠা নেই, আছে এক গভীর শিকারীর তৃপ্তি। ওপাশ থেকে রাফিনের আর্তনাদ শোনা গেল। আরিয়ান সাহেব, বাঁচান আমাকে। আরশাদ চৌধুরী জেল থেকে কোনোভাবে ম্যানেজ করে লোক পাঠিয়েছেন, তারা আমাকে মেরে ফেলবে। তিনি জেনে গেছেন আমি তাকে ধোঁকা দিচ্ছি। বিশ্বাসঘাতকদের জন্য আরিয়ানের দরজায় কোনো জায়গা নেই রাফিন। তুমি আমার পেছনে ছুরি মেরেছ, এবার সেই ছুরির ধার নিজের গলায় অনুভব করো। আরিয়ান চৌধুরী কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। আপনার মা এখনও আমার জিম্মায়। আপনি যদি আমাকে না বাঁচান তবে তাকে আর জ্যান্ত পাবেন না। এই মুহূর্তে টাকা আর কাগজ নিয়ে না এলে সব শেষ হয়ে যাবে। রাফিন, বাঘের উপর ঠেক্কা দেওয়ার চেষ্টা করো না। তুমি আমার মাকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছো। তুমি জানো না আরিয়ানের কাছে প্রতিটা চালের কাউন্টার চাল তৈরি থাকে। আমার মায়ের ক্ষতি হলে তুমি তো মরবেই। তোমার 14 পুরুষকে আমি নরক দর্শন করাবো। লোকেশন পাঠাও এক্ষুনি। আরিয়ান ফোনটা পকেটে রেখে অহনার দিকে ঘুরে দাঁড়ালো। তার দৃষ্টিতে এখন এক অদ্ভুত মায়া আর জিঘাংসার খেলা। সে অহনার খুব কাছে এসে দাঁড়ালো। অহনা ভয় এক কদম পিছিয়ে গেলেও আরিয়ান তার হাত টেনে ধরল। তৈরি হও অহনা, এবার খেলাটা হবে সরাসরি। তোমার বাবা, রাফিন আর আমার মা, সবার অতীত এক জায়গায় মিটবে আজ রাতে। আর মনে রেখো, আজকের পর এই শহরের মালিকানা বদলে যাবে। কেউ থাকবে সিংহাসনেও আর কেউ থাকবে শ্মশানে। তুমি কি আমাকে আজও ঘৃণা করো আরিয়ান, নাকি এসবই প্রতিশোধ? ঘৃণা করার মতো সময় আমার নিয়ে হয় না। আমি শুধু নিজেকে বিশ্বাস করি, তবে তোমাকে সাথে রাখছি কারণ তোমার চোখের ভয়টা আমাকে শক্তি দেয়। চলো, রাত বাড়ার আগে আমাদের নরকের দরজায় পৌঁছাতে হবে। তারা যখন জমিদার বাড়ি থেকে বেরোচ্ছে তখন চারপাশ থেকে হঠাৎ কয়েকটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। এক গম্ভীর কণ্ঠস্বর মাইকে ভেসে এলো। এত সহজে যেতে দেব না আরিয়ান। উত্তরাধিকার পেতে হলে রক্ত দিতে হয়। আরিয়ান একটু চমকালো না, বরং পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো। ধোয়া ছেড়ে শান্তভাবে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, রক্ত তো জ্বরবে মিস্টার চৌধুরী, তবে সেটা আমার না, আপনার। কারণ আপনি যাকে মৃত ভেবেছিলেন সে আজ আপনার সাম্রাজ্য জ্বালিয়ে দিতে ছাই থেকে ফিরে এসেছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্ধকারের বুক ছেড়ে আসা হেডলাইটের তীব্র আলোয় আরিয়ানের মুখটা এক অদ্ভুত শান্তিতে উদ্ভাসিত হয়ে আছে। সাধারণ মানুষের বুক এই পরিস্থিতিতে কাঁপলেও আরিয়ানের ঠোঁটের কোণায় ঝুলে আছে তাচ্ছিল্যের হাসি। সে জানে ভয় দেখালে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় যখন তার সামনে থাকা শত্রুটা মৃত্যু ভয়কে তুচ্ছ করে সিগারেট ফুঁকতে পারে। আরিয়ান ঠিক তাই করছে। সিগারেটের ধোঁয়াটা খুব ধীর লয়ে আকাশের দিকে ছেড়ে সে আরশাদ চৌধুরীর দিকে তাকালো। মিস্টার চৌধুরী, গলার স্বরটা বড্ড বেশি উচিত হয়ে গেল না? 5 বছর আগে এই গলার জোর দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলেন, কিন্তু ভুলে গেছেন আমি এখন আর সেই অসহায় ছেলেটি নই যে আপনার দয়া ভিক্ষা করবে। আমি এখন নিজে একটা তুফান। দম্ভ ছাড়ো আরিয়ান। তোমার চারিদিকে আমার সশস্ত্র লোক দাঁড়িয়ে।
এক ইশারায় তোমাকে আর এই মেয়েকে ঝাঁঝরা করে দেব। ওই ট্রাঙ্কটা আর উইলটা দিয়ে দাও, হয়তো তোমার মায়ের কথা ভেবে তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। প্রাণ ভিক্ষা? আরিয়ান চৌধুরীর ডিকশনারিতে এসব শব্দ নেই। আপনি যদি মনে করেন এই খেলনা পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখাবেন, তবে আপনি ভুল করেছেন। আমার হাতের সিগারেটের আগুনটা শেষ হওয়ার আগেই আপনার সাম্রাজ্যের পতন শুরু হবে। আরিয়ান, জেদ করো না। বাবা পাগল হয়ে গেছেন, উনি সত্যি আমাদের মেরে ফেলবেন। তোমার বাবাকে বলো তার আঙ্গুলটা ট্রিগারে রাখতে হয় না, কারণ এর পরের কয়েক সেকেন্ডে যা ঘটবে তার জন্য তিনি প্রস্তুত নন। ঠিক তখনই আরিয়ানের ঘড়িতে একটা বিপিং শব্দ হলো। সে তার ফোন বের করে একটা বাটন চাপল। মুহূর্তের মধ্যে শ্মশানের দিক থেকে আসা কালো গাড়িগুলোর টায়ার এক এক করে পাংচার হতে শুরু করলো। চারিদিক থেকে লেজার লাইটের লাল বিন্দুগুলো আরশাদ চৌধুরীর আর তার বডিগার্ডদের কপালে গিয়ে স্থির হলো। আরশাদ চৌধুরী স্তম্ভিত হয়ে চারদিকে তাকালেন। বনের অন্ধকার চিরে বেরিয়ে এলো কালো পোশাকধারী একদল কমান্ডো। ভেবেছিলেন আমি এখানে একা আসবো? আমি যখন পা পেলি তখন মাটি আগে থেকেই মেপে রাখি মিস্টার চৌধুরী। আপনার এই লুকগুলো এখন আমার স্নাইপারদের টার্গেটে, নড়লে মাথাটা ফুটবল হয়ে যাবে। তুমি এটা কি করলে? রাফিন কোথায়? রাফিন? সে তখন আপনার মায়ের দেওয়াই সেই পুরনো খামারে বন্দি। আসলে রাফিনকে আমি মারিনি, তাকে দিয়ে একটা চমৎকার ভিডিও রেকর্ড করিয়েছে, যেখানে সে স্বীকার করেছে আপনার সব কুকীর্তি। পুলিশ আর সোশ্যাল মিডিয়া সবখানে এখন আপনার ভিডিও ভাইরাল। আপনি এখন আর চৌধুরী গ্রুপের মালিক নন, আপনি একজন পলাতক আসামি। আরশাদ চৌধুরীর পা টলতে লাগলো। তিনি দেখলেন তার বডিগার্ডরা অস্ত্র ফেলে দিয়ে হাত তুলছে। তার এত বছরের সাধনা, এত ক্ষমতা এক নিমেষেই ধুলোয় মিশে গেল। কিন্তু আরিয়ানার চেহারায় কোনো বিজয় উল্লাস নেই, বরং সেখানে এক গভীর বিষণ্ণতা আর কঠোরতা ফুটে উঠল। সে ধীর পায়ে আরশাদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। এবার সে প্রশ্নের উত্তর দিন যার জন্য আমি ফিরে এসেছি। আমার মা কোথায়? আর রিয়ার আসল খুনিকে? যদি সত্যিটা বলেন তবে আপনার জীবনের শেষ কয়েকটা দিন অন্তত জেলের ভিতরে শান্তিতে কাটাতে পারবেন। আমি রিয়াকে মারিনি আরিয়ান, বিশ্বাস করো। রিয়াকে সরিয়ে দিয়েছিল অন্য কেউ। সেদিনের সেই রহস্যময় ছায়াটা ছিল তোমার মায়ের নিজের ভাই। আরিয়ান থমকে গেল। নিজের মামা? কিন্তু কেন? রহস্যর জট যেন খোলার বদলে আরও পেঁচিয়ে যাচ্ছে। অহনাও বিস্ময়ে বাকরুদ্ধ। ঠিক তখন আরিয়ানের ফোনে একটা ভিডিও কল এলো। স্ক্রিনে দেখা গেল এক অন্ধকার ঘর। সেখানে আরিয়ানের মা চেয়ারে বাঁধা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, যার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু লোকটার হাতে থাকা আংটিটা দেখে আরিয়ানের চোখ ছোট হয়ে এলো। আরিয়ান, তোমার বাবার আসল উইলটা এই মুহূর্তে পুড়িয়ে ফেলো, না হলে তোমার মায়ের শ্বাসরোধ হতে ঠিক 5 সেকেন্ড সময় লাগবে। তুমি যত বড়ই সিইও হও না কেন, সময়ের বিপরীতে দৌড়াতে তুমি পারবে না। আমি বলেছিলাম না আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে ফল ভালো হবে না? তুমি কে আমি জেনে গেছি। ওই আংটিটা তোমার পরিচয় দিচ্ছে। তুমি অন্য কেউ নও, তুমি রাফিনের সে আসল বস, যে ছায়ার আড়ালে থেকে আমাদের পরিবারকে ধ্বংস করেছে। আরিয়ান আরশাদ চৌধুরীর দিক থেকে মুখ ফিরিয়ে জঙ্গলটার দিকে তাকালো। সে বুঝতে পারল খেলাটা কেবল শুরু হয়েছে। পর্দার আড়ালের আসল খেলোয়াড় এখন সামনে আসতে শুরু করেছে। আরিয়ান অহনার দিকে তাকালো। তার চোখে এখন ইস্পাতের মতো কঠোরতা। অহনা, তোমার বাবাকে পুলিশে দিয়ে দাও। আমাদের হাতে সময় কম। ওই অচেনা ব্যক্তি এখন আমার মায়ের প্রাণ নিয়ে খেলছে, কিন্তু সে জানে না আরিয়ান চৌধুরীর কাছে ব্ল্যাকমেলারদের জন্য কেবলই একটা চিকিৎসা আছে, আর তা হলো নিশ্চিহ্ন করে দেওয়া। তুমি কোথায় যাচ্ছ আরিয়ান? নরকের শেষ দরজায়। সেখানে গিয়ে দেখে আসবো কে সেই ব্যক্তি যে আরিয়ানের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। অহনা, যদি না ফিরি তবে মাল্টিন্যাশনাল কোম্পানির সব শেয়ার তোমার নামে করে দিয়েছি, কিন্তু যদি ফিরি তবে চৌধুরী পরিবারের কোনো কলঙ্ক আর পৃথিবীতে থাকবে না। আরিয়ান কোনো উত্তরের অপেক্ষা না করেই দ্রুত তার স্পোর্টস কারে গিয়ে বসল। ইঞ্জিনের গর্জন তুলে ধুলো উড়ে সে নিমেষেই অন্ধকারে মিলিয়ে গেল। অহনা শুধু দেখল গাড়ির পেছনের লাইটটা ক্রমে দূরে সরে যাচ্ছে।
তার মনে হলো আরিয়ান আজ শুধু প্রতিশোধ নিতে যাচ্ছে না, সে যাচ্ছে তার জীবনের শেষ অন্ধকার সত্যকে উন্মোচন করতে। অন্ধকার মহাসড়ক দিয়ে আরিয়ানের গাড়িটা তীরের মতো ছুটে চলছে। তার দু চোখে এখন কেবল লক্ষ্যভেদী শিকারীর একাগ্রতা। স্টিয়ারিং হুইলে রাখা আরিয়ানের আঙুলগুলো ছন্দে ছন্দে নড়ছে। সে কোনো দুশ্চিন্তা করছে না, বরং মনে মনে যুদ্ধের পরবর্তী চালগুলো সাজিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর সে শহরের শেষ প্রান্তে থাকা একটি পরিত্যক্ত জুট মিলের সামনে এসে থামল। জায়গাটা নিস্তব্ধ, কেবল বাতাসের শোষ শব্দ আর পুরনো টিনের চালের কড়কড়ানি শোনা যাচ্ছে। আরিয়ান গাড়ি থেকে নেমে পকেট থেকে একটি ছোট রিমোট বের করলো। লুকিয়ে থাকাটা কাবরুজদের কাজ। আমি জানি তুমি এখানেই আছো, সামনে আসো। তোমার আংটিটা দেখার অনেক শখ আমার। জুট মিলের ভেতর থেকে একটা যান্ত্রিক হাসির শব্দ ভেসে এলো। ভারী গেটটা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। আরিয়ান ধীর পায়ে ভেতরে ঢুকলো। সেখানে আবছা অন্ধকারে দেখা গেল একটি বড় চেয়ারে আরিয়ানের মা মুখ বাঁধা অবস্থায় বসে আছেন। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি, যার মুখ ঢাকা কিন্তু আঙুলে জলজল করছে সেই হীরা বসানো নকশা করা আংটি। আরিয়ান, তোমার সাহস আছে বলতেই হবে, তবে বুদ্ধি একটু কম। এখানে আসা মানেই মৃত্যু, সেটা নিশ্চয়ই জানো। মৃত্যু? ওরা তো সাধারণ মানুষের জন্য, আরিয়ান চৌধুরীর জন্য ওটা একটা চুক্তি মাত্র। তবে চুক্তিতে যাওয়ার আগে মুখোশটা খুলো মামা। নিজের বাগ্নের সামনে দাঁড়িয়ে এভাবে ছদ্মবেশ ধরাটা কি মানায়? ছায়ামূর্তিটি কয়েক সেকেন্ড স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। এরপর খুব ধীরে ধীরে নিজের মাথার মুখোশটা খুলে ফেলল। আরিয়ানের অনুমান ঠিক ছিল, লোকটি আর কেউ নয়, আরিয়ানের মায়ের নিজের বড় ভাই, অর্থাৎ আরিয়ানের বড় মামা মোশতাক আহমেদ। তুমি কিভাবে বুঝলে? শুধু ওই আংটি দেখে? আংটি তো কেবল ক্লু ছিল, আসল প্রমাণ হলো তোমার উচ্চাকাঙ্ক্ষা। তুমি চিরকাল আরশাদ চৌধুরীর ছায়া হয়ে থাকতে অপছন্দ করতে। তুমি রিয়ার খুনের পেছনে আসল মাস্টার মাইন্ড। কারণ রিয়া জানতে পেরেছিল যে তুমি আমাদের কোম্পানির গোপন ফান্ড চুরি করে বিদেশে পাচার করছিলে। তাই রিয়াকে সরিয়ে দিয়ে দুষ্টা আরশাদ চৌধুরীর ঘাড়ে চাপিয়েছিলে, যাতে তিনি আর আমি একে অপরকে ধ্বংস করি, আর মাঝখান দিয়ে তুমি পুরো সাম্রাজ্যের মালিক হও। দারুণ, কিন্তু একটা ভুল করেছো আরিয়ান। তোমার মা আজ আমার জিম্মায়। আরশাদ চৌধুরীকে তুমি জেলে পাঠিয়েছো, ভালো করেছো। সে আমার পথের কাঁটা ছিল। এখন তুমি যদি ওই ট্যাঙ্কের ভিতরে থাকা আসল উইলটা আমার হাতে তুলে দাও, তবে তোমাদের মা ছেলেকে আমি মুক্তি দিব। মামা, তুমি বড় ব্যবসায়ী হতে পারো, কিন্তু স্ট্র্যাটেজিস্ট হিসাবে তুমি জিরো। তুমি কি সত্যি ভেবেছো আমি উইলটা সাথে নিয়ে এসেছি? ওরা এখন পুলিশের অ্যান্টি কারাপশন ইউনিটের হাতে। আর তুমি যে ভিডিওটা কলের মাধ্যমে আমাকে হুমকি দিয়েছিলে, সেই সিগন্যাল ট্র্যাক করে আমার টিম ইতিমধ্যে এই মিলের চারপাশ ঘিরে ফেলেছে। মোশতাক আহমেদের চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেল। সে দ্রুত পকেট থেকে একটি রিমোট বের করলো। তার আঙুল কাঁপছে। যদি পুলিশ ভেতরে ঢোকে, তবে এই পুরো মিল আমি উড়িয়ে দেব। এখানে প্রচুর দাহ পদার্থ রাখা আছে। আমি মরলে তোদেরও সাথে নিয়ে মরবো। টিপ দাও সুইচটা। আমি দেখতে চাই তোমার ভিতর কতটুকু সাহস আছে। তবে একটা কথা মনে রাখো মামা, তোমার এই রিমোটটা এখন কেবল একটা খেলনা। যখন তুমি মুখোশ খুলেছিলে, তখন আমার জ্যামার তোমার সব সিগন্যাল ব্লক করে দিয়েছে। জাস্ট ট্রাই ইট। মোশতাক আহমেদ পাগলের মতো সুইচে চাপ দিতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। আরিয়ান হঠাৎ বজ্র মুষ্টিতে মোশতাকের কলার চেপে ধরল। তার চোখের চাহনি এতটাই ভয়ানক যে মোশতাক ভয়ে কুঁকড়ে গেলেন। আমার মায়ের গায়ে হাত তোলার সাহস তুমি কিভাবে করলে? রিয়ার মতো নিষ্পাপ মেয়েকে খুন করে তুমি ভেবেছিলে শান্তিতে থাকবে? আরিয়ান চৌধুরী বলতে পারে, কিন্তু ক্ষমা করতে জানে না। আরিয়ান এক ঝটকায় মোশতাককে মেঝেতে আছাড় মারল। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা মিলের ভেতরে ঢুকে পড়ল। আরিয়ান খুব শান্তভাবে গিয়ে তার মায়ের হাতের বাঁধন খুলে দিল। তার মা অঝরে কাঁদতে কাঁদতে আরিয়ানকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করো আরিয়ান, আমি জানতাম মোস্তাক খারাপ, কিন্তু ও যে এত বড় শয়তান তা বুঝতে পারিনি। তোকে জেলে যেতে দেখে আমার বুক ফেটাচ্ছিল, কিন্তু ও আমাকে হুমকি দিয়েছিল তোকে মেরে ফেলার।
সব ঠিক হয়ে যাবে মা। আরিয়ান ফিরে এসেছে, আর আজ থেকে এই গল্পের চিত্রনাট্য আমি লিখব। পুলিশ মোশতাক আহমেদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় আরিয়ান মোশতাকের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, কারাগারে তোমার জন্য একটা বিশেষ সেল বুক করে রেখেছে মামা। সেখানে প্রতিটা দিন তোমার মনে হবে মৃত্যু জেলের চেয়ে অনেক ভালো ছিল। পুলিশ চলে যাওয়ার পর আরিয়ান মিলের বাইরে এসে দেখল অহনা দাঁড়িয়ে আছে, তার চোখে জল। মোশতাক আহমেদের পতনের পর মনে হয়েছিল সব ঠিক হয়ে গেছে, কিন্তু ক্ষমতার লোভ আর দীর্ঘদিনের জমানো ক্ষোভ মানুষকে যে কতটা নিচে নামাতে পারে তা আরিয়ানের অজানা ছিল না। আরিয়ান তার রাজকীয় কেবিনে বসে জানালার বাইরে তাকিয়েছিল। তার ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। সে জানে সমুদ্র যখন খুব শান্ত থাকে তখন বড় কোনো ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, আর সেই ঝড়টা আজ খুব কাছের কেউ নিয়ে আসছে। আরিয়ান, সব তো মিটে গেল। এবার কি আমরা নতুন করে শুরু করতে পারি না? এই ফাইলগুলোতে তোমার সই দরকার। কোম্পানি একীভূত করার জন্য এটা জরুরি। নতুন শুরু শব্দটা শুনতে খুব চমৎকার হয় না, কিন্তু তুমি কি জানো আরিয়ান চৌধুরী কখনো পেছনে ফিরে তাকায় না। আর এই ফাইলগুলো, এগুলো কি সত্যি মার্জারের ফাইল, নাকি আমার সব পাওয়ার অফ অ্যাটর্নি তোমার নামে হস্তান্তরের দলিল? অহনার হাত থেকে কলমটা খসে পড়ল। তার চেহারার মায়াবী মুখোশটা এক মুহূর্তের জন্য ঝুলে পড়ল। সে বুঝতে পারেনি আরিয়ান এত দ্রুত তার চাল ধরে ফেলবে। অহনা দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করল। তুমি আমাকে সন্দেহ করছো আরিয়ান? আমি তো শুধু আমাদের ভবিষ্যৎ গুছিয়ে নিতে চাইছি। বাবা আর মোস্তাক মামার পর এই সাম্রাজ্য সামলানোর মতো কেউ নেই। সন্দেহ না না, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি তোমাকে রিড করছি। তুমি ভেবেছিলে তোমার বাবা জেলে যাওয়ার পর তুমি অসহায় হয়ে পড়ছো। না, তুমি আসলে তোমার বাবার চেয়েও বড় খেলোয়াড় হতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আরিয়ান চৌধুরী ইমোশনের পরে তোমাকে সই করে দেবে, আর তুমি রাতারাতি মাল্টি ন্যাশনাল কোম্পানির মালকিন হয়ে যাবে। আরিয়ান টেবিলের ওপর থেকে একটি ছোট ভয়েস রেকর্ডার বের করলো। সেটি অন করতেই অহনার কণ্ঠস্বর বেজে উঠল, যেখানে সে রাফিনের সাথে কোনো এক গোপন জায়গায় কথা বলছে। রাফিন, আরিয়ানকে ইমোশনালি ট্রাফ করা সহজ। ও এখনও আমাকে ভালোবাসে। সইটা নিয়ে নিলেই কোম্পানি আমাদের হবে। তারপর আরিয়ানকে চিরতরে সরিয়ে দেব। আরিয়ান হাসছে, তবে সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল হিমশীতল ঘৃণা। ভালোবাসা? আরিয়ান চৌধুরীর জীবনে এই শব্দের অস্তিত্ব 5 বছর আগেই তুমি শেষ করে দিয়েছো। আমি তোমাকে এখানে দাসী হিসেবে এনেছিলাম, কারণ আমি জানতাম তুমি সুযোগ পেলেই ছুবল মারবে। সবকে পোষ মানানোর চেয়ে তার 20 দাঁত ভেঙে দেওয়াই আমার পুরনো শখ। হ্যাঁ, চেয়েছিলাম তোমাকে ধ্বংস করতে, কারণ তোমার জন্য আমার বাবা আজ জেলে, আমার পরিবার পথে বসেছে। তুমি কি ভেবেছিলে তোমাকে আমি রাজ সিংহাসনে বসিয়ে আরতি দেব? আমি তোমাকে ঘৃণা করি আরিয়ান। ওই দলিলগুলোতে আমি তোমার জাল সই করিয়ে নিয়েছি অলরেডি। আজকের পর এই কোম্পানির চেয়ার তোমার নয়, আমার। জাল সই? না, তুমি এখন আমাকে চিনতে পারোনি। তুমি যে ফাইলগুলোতে সই দেখেছো এগুলো ছিল ডিসলভিং ইঙ্ক বা মুছে যাওয়ার কালের কারসাজি। আধা ঘন্টা পর দেখবে তোমার ওই ফাইলগুলো সাদা কাগজ ছাড়া আর কিছুই নয়। আর উল্টো, তুমি যে চেকগুলোতে সই করেছো সেগুলো দিয়ে তোমার বাবার রেখে যাওয়া শেষ সম্পত্তিটুকু এখন আমার চ্যারিটেবল ট্রাস্টের নামে চলে গেছে। ইউ আর ব্যাক টু জিরো, মিস অহনা চৌধুরী। অহনা স্তম্ভিত হয়ে মেঝেতে বসে পড়ল। তার সব দম্ভ, সব পরিকল্পনা আরিয়ানের এক তরিতে ধুলোয় মিশে গেল। আরিয়ান তার স্যুটটা ঠিক করে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। দরজার কাছে গিয়ে সে একবার থামল। রাফিনকে তো আমি আগেই পুলিশের হাতে দিয়েছি, তোমার নামটাও সেখানে যুক্ত করে দিয়েছি। তোমার জন্য পুলিশের গাড়ি নিচে অপেক্ষা করছে। 5 বছর আগে তুমি আমাকে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়েছিলে, আজ আমি তোমাকে সত্যি অপরাধে জেলে পাঠাচ্ছি। হিসেবটা এবার কড়াই গন্ডায় মিলে গেল তো? অহনা চিৎকার করে উঠল, কিন্তু আরিয়ান পেছনে ফিরে তাকালো না। করিডোর দিয়ে তার ভারী জুতোর শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। আরিয়ান চৌধুরী প্রমাণ করে দিল যে মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হওয়াটা কেবল ভাগ্যের ব্যাপার নয়, এটা হলো ইস্পাতের মতো কঠিন স্নায়ু আর অপরাজেয় বুদ্ধির জয়।
খেলাটা তুমি শুরু করেছিলে অহনা, কিন্তু চেষ্টা করলাম আমি। আরিয়ান চৌধুরীকে হারানো অত সহজ নয়। আরিয়ান তার বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়েছিল। বাইরে অন্ধকার আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আগেই অহনাকে পুলিশ নিয়ে গেছে, কিন্তু আরিয়ানের মনের ভেতর অস্থিরতা কমছে না। তার হাতের মুঠোয় এখনও সেই ভয়েস রেকর্ডারটা ধরা। রেকর্ডারে অহনার কণ্ঠস্বর সে বারবার শুনছে, অথচ কেন জানি আরিয়ানের তীক্ষ্ণ মস্তিষ্ক এই সহজ সমীকরণটা মেলাতে পারছে না। অহনা তাকে ঠকাতে চেয়েছিল, দলিল হাতাতে চেয়েছিল, এটা প্রমাণিত। কিন্তু রেকর্ডারে কথা বলার সময় অহনার কণ্ঠ কাঁপছিল কেন? অহনা তো কখনোই এত নিপুণ অভিনয় করতে পারত না। কোথাও কিছু একটা ভুল হচ্ছে। অহনা তো সেই মেয়ে যে আমার সামান্য সর্দি হলে পাগলের মতো কান্নাকাটি করতো, যে মেয়ে 5 বছর আগে আমাকে বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিয়েছিল, সে রাতারাতি এত বড় খুনি আর প্রতারক হয়ে উঠল কিভাবে? আরিয়ান টেবিলের ওপর রাখা সেই জাল সই করা ফাইলগুলো আবার হাতে নিল। সে খুব শুকনোভাবে কাগজের কোণাগুলো পরীক্ষা করতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল কাগজের একেবারে নিচের দিকে খুব ছোট করে পেন্সিল দিয়ে একটা সংকেত লেখা। আরিয়ান দ্রুত একটি লেন্স বের করে দেখল সেখানে লেখা ওরা দেখছে। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে দ্রুত তার সিকিউরিটি ইনচার্জকে কল দিল। অহনাকে যে পুলিশ ভ্যানে তোলা হয়েছে সেটার লোকেশন ট্র্যাক করো। আর শোনো, এই পুলিশগুলো কি আমাদের পরিচিত স্টেশনের ছিল? এখনই কনফার্ম করো। আরিয়ান বুঝতে পারল খেলাটা সে যতটুকু সহজ ভাবছিল আসলে ততটা নয়। অহনা হয়তো তাকে ঠকানোর অভিনয় করছিল যাতে আরিয়ান তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। আরিয়ানের মনে পড়ে গেল রেকর্ডারে অহনা যখন বলছিল সে আরিয়ানকে সরিয়ে দেবে, ঠিক তারপরেই একটা অস্ফুট কান্নার শব্দ চাপা পড়ে গিয়েছিল। আরিয়ান পাগলের মতো নিজের ল্যাপটপ খুলল এবং তার কেবিনের সিসিটিভি ফুটেজ জুম করতে লাগলো। সে দেখল অহনা যখন দলিলে সই করার জন্য ফাইলটা এগিয়ে দিচ্ছিল, তখন তার নজর বারবার কেবিনের এসির ভেন্টের দিকে যাচ্ছিল। এসির ব্যান্ড? তার মানে ওখানে কোনো গোপন ক্যামেরা বা মাইক্রোফোন ছিল যা আমি খেয়াল করিনি। তার মানে অহনা কোনো অদৃশ্য শত্রুর নির্দেশে এই নাটকটা সাজিয়েছে। আরিয়ান দ্রুত এসির ভেন্টটা খুলে ফেলল এবং সেখান থেকে একটি ছোট ওয়্যারলেস ট্রান্সমিটার উদ্ধার করল। এটা তার নিজের অফিসের ডিভাইস নয়। আরিয়ান বুঝতে পারল অহনা তাকে ঠকায়নি, বরং সে নিজেকে বলির পাঠা বানিয়ে আরিয়ানকে কোনো এক বড় বিপদ থেকে রক্ষা করতে চেয়েছে। আরিয়ান নিজের ওপর প্রচণ্ড রাগ অনুভব করল। সে কেন অহনার চোখের ভাষা বুঝতে পারল না? সে কেন কেবল তার দম্ভ আর জেদকে প্রাধান্য দিল? অহনা, তুমি যদি আমাকে ভালোবাসো বলেই এই ঝুঁকি নিয়ে থাকো, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ভেবেছিলে আমি তোমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিলেই তুমি নিরাপদ হবে। বোকা মেয়ে, আরিয়ান চৌধুরীকে চেনা তোমার এখনও বাকি। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনে একটি ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে অহনা একটি অন্ধকার ঘরে বন্দি, কিন্তু তার হাতে পুলিশি হাতকড়া নেই, বরং তার গলায় একটি টাইম বোমা সেট করা আছে। ছবির নিচে লেখা, সিও সাহেব, দম্ভের ফল তো হাতে হাতেই পেলেন। অহনা আপনাকে বাঁচানোর জন্য নিজেকে আমাদের হাতে তুলে দিয়েছিল। আপনি তাকে পুলিশে দিয়েছেন ভেবে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু আসল পুলিশ তো আমরাই ছিলাম। এখন আপনার কোম্পানি আর আপনার জীবন দুটোর বদলে অহনাকে নিতে চাইলে একা চলে আসুন পুরনো ডকইয়ার্ডে। পুলিশ বললে মেয়েটা স্রেফ উড়ে যাবে। আমার ভালোবাসাকে নিয়ে যারা এই নোংরা খেলা খেলেছে তাদের চিতা আমি নিজের হাতে জ্বালাবো। অহনা, আমার উপর বিশ্বাস হারিও না। আমি আসছি। আরিয়ান তার ড্রয়ার থেকে একটি বিশেষ কালো পিস্তল বের করে লোড করল। তার চোখে এখন আর কেবল প্রতিশোধের আগুন নেই, আছে হারানো ভালোবাসাকে ফিরে পাওয়ার এক অদম্য জেদ। সে বুঝতে পেরেছে অহনা কখনো খারাপ ছিল না। সে তো আজও সেই সহজ সরল মেয়েটি আছে যে আরিয়ানের জন্য জীবন দিতে পারে। আরিয়ান গাড়ি নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সে জানে আজ রাতে হয় সে চিরতরে হারবে, না হয় জয়ী হবে এক নতুন সত্যর। ঝড়ের গতিতে আরিয়ানের গাড়িটা পুরনো ডকইয়ার্ডের সামনে এসে থামল।
চারপাশটা ভুতুরে নিস্তব্ধতায় ঘেরা, কেবল সমুদ্রের নোনা বাতাসের শব্দ আর মরিচা ধরা লোহার কঙ্কালগুলোর বিচিত্র আওয়াজ কানে আসছে। আরিয়ান গাড়ি থেকে নেমে চারপাশে একবার তীক্ষ্ণ নজর বোলালো। তার হাতে পিস্তল, কিন্তু সে জানে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কেবল অস্ত্র যথেষ্ট নয়। সে প্রতিটি পদক্ষেপ বিপদ অনুভব করছে। তবুও তার চোয়াল শক্ত। অহনাকে এই নরক থেকে বের করে আনতেই হবে। আমি এসে গেছি। ক্ষমতা থাকলে সামনে এসো। আড়ালে লুকিয়ে কাপুরুষের মতো মেয়েদের উপর বাহাদুরি দেখানো আরিয়ান চৌধুরীর শত্রুদের মানায়। হঠাৎ ডকইয়ার্ডের বিশাল একটি হ্যাঙ্গারের ভেতরে ফ্লাড লাইট জ্বলে উঠল। আরিয়ান চোখের ওপর হাত রেখে আলোর তীব্রতা সয়ে ভেতরে ঢুকল। সামনে একটি লোহার পিলারের সাথে অহনাকে বেঁধে রাখা হয়েছে। তার গলায় সেই ভয়ঙ্কর টাইম বোমাটা তখনও টিকটিক শব্দ করছে। অহনার চোখে মুখে আতঙ্কের ছাপ। সে চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ টেপ দিয়ে বন্ধ। আরিয়ান দ্রুত অহনার দিকে এগোতে চাইল, কিন্তু ঠিক তখনই ওপর থেকে একটি ভারী লোহার চেইন নেমে এসে তার পথ আটকে দিল। সাবধান আরিয়ান সাহেব, আর এক কদম এগোলে বোমাটা ফাটতে 1 সেকেন্ডও সময় নেবে না। আপনি খুব ভালো চাল চালেন, কিন্তু এবার আপনি এমন এক গোলকধাঁধায় ঢুকেছেন যেখান থেকে বের হওয়ার কোনো মানচিত্র নেই। তুমি কে? মোস্তাক আহমেদ বা আরশাদ চৌধুরী এই পর্যায়ে নিখুঁত পরিকল্পনা করার মতো লোক নয়। তোমার আইকিউ বলছে তুমি তাদের মধ্যে কেউ নও। আমার সাথে তোমার শত্রুতা কি? শত্রুতা? আপনি তো আমার অস্তিত্বই জানেন না আরিয়ান। আমি আপনার সেই অতীত যাকে আপনি সফলতার চাদরে ঢেকে দিয়েছেন। আজ আপনি ব্যর্থ হবেন। আপনি বুঝতেও পারবেন না এই গেমের রিমোট কার হাতে। আরিয়ান পাগলের মতো তার কানে লাগানো ব্লুটুথ ডিভাইসের সংকেত পাঠালো তার ব্যাকআপ টিমের জন্য, কিন্তু কোনো সাড়া নেই। পুরো ডকইয়ার্ডের নেটওয়ার্ক এমনভাবে জ্যাম করা হয়েছে যে আরিয়ানের সব আধুনিক প্রযুক্তি এখন অচল। সে প্রথমবার নিজেকে খুব অসহায় বোধ করল। সে বুঝতে পারল এই ব্যক্তিটি তার প্রতিটি চাল আগে থেকেই জানে। আরিয়ান ডায়েরির সেই শেষ পাতার কথা ভাবল রিয়ার খুনের কথা। সব কিছু যেন এক সুতোয় গাঁথা, কিন্তু সুতোর মাথাটা সে খুঁজে পাচ্ছে না। তুমি কি রাফিনের আসল বস, নাকি আমার কোম্পানির সেই কেউ যাকে আমি বিশ্বাস করেছিলাম? আমি আপনার ছায়া আরিয়ান। আপনি যত আলোয় যাবেন আমি তত বড় হব। এবার দেখুন আপনার ভালোবাসার পরিণতি। হঠাৎ টাইম বোমার লাল আলোটা দ্রুতগতিতে জ্বলতে শুরু করলো। আরিয়ান আর কিছু না ভেবে চেইনটা টপকে অহনার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে অহনার কাছে পৌঁছানোর আগেই এক বিকট শব্দে ধোঁয়ার গ্রেনেড ফাটল। পুরো হ্যাঙ্গার ঘন সাদা ধোঁয়ায় ঢেকে গেল। আরিয়ান কাশতে কাশতে অন্ধের মতো হাতড়াতে লাগলো। সে অহনার বাঁধন খোলার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু তার হাত কোনো মানুষকে নয়, কেবল শূন্যতাকে স্পর্শ করল। অহনা, অহনা কোথায় তুমি? ধোঁয়া যখন একটু পরিষ্কার হলো, আরিয়ান দেখল স্তম্ভটি খালি। অহনা সেখানে নেই, বোমাটাও নেই, এমনকি সেই অচেনা ব্যক্তির হাসির শব্দটাও আর শোনা যাচ্ছে না। আরিয়ানের পায়ের কাছে পড়ে আছে কেবল একটি ছোট্ট ভাঙা আয়না। আয়নার পেছনে রক্ত দিয়ে লেখা। ব্যর্থতার স্বাদ কেমন লাগছে মিস্টার সিইও? প্রথম রাউন্ডে আপনি হেরে গেলেন। না, এটা হতে পারে না। আমার নজর এড়িয়ে কেউ এভাবে উধাও হতে পারে না। আরিয়ান ডকইয়ার্ডের প্রতিটি কোণা খুঁজল, কিন্তু কোনো চিহ্ন নেই। সে দেখল তার জিপিএস ট্র্যাকার থেকে শুরু করে সব কিছু হ্যাক করা হয়েছে। যে আরিয়ান চৌধুরী পুরো দলিয়া শাসন করে, আজ সে এই অন্ধকার বন্দরে দাঁড়িয়ে নিজের হাড়ের ক্ষত অনুভব করল। রহস্যের ধোঁয়াশা কাটল না, বরং আরও গাঢ় হলো। কে এই ব্যক্তি যে আরিয়ানের চেয়েও 2 ধাপ এগিয়ে থাকছে? কার ইশারায় অহনা বারংবার বিপদে পড়ছে? আমি হার মানিনি। তুমি যেই হও, তুমি আমাকে একা করে দিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমার জেদ বাড়িয়ে দিয়েছো। এই শহর আমি তন্ন তন্ন করে খুঁজবো। অহনাকে যদি তুমি আকাশের ওপরেও লুকিয়ে রাখো, আমি সেখান থেকেও তোমাকে টেনে বের করব। আরিয়ান টলতে টলতে ডকইয়ার্ড থেকে বের হয়ে এলো। আকাশে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে। সে নিজের গাড়ির কাছে গিয়ে দেখল গাড়ির কাছে একটি নতুন খাম রাখা। খামটি খুলতেই সে স্তব্ধ হয়ে গেল। সেখানে আরিয়ানের ছোটবেলার একটি ছবি, যেখানে
তার সাথে এক অচেনা বালক দাঁড়িয়ে আছে, যার মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আরিয়ানের স্মৃতি হাতড়েও সেই বালকটিকে মনে পড়ছে না। ধোঁয়াশা যেন তাকে চারপাশ থেকে গিলে খাচ্ছে। বৃষ্টির ঝাপটা সরাসরি আরিয়ানের চোখে মুখে লাগছে, কিন্তু তার সেদিকেও ভ্রুক্ষেপ নেই। ডকইয়ার্ডের সেই শূন্য স্তম্ভটি তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আরিয়ান ভাবছে, হয়তো অহনাকে কেউ ওখান থেকে সরিয়ে সরাসরি থানায় নিয়ে গেছে, কারণ সে নিজেই তো তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। নিজের ওপর প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ নিয়ে আরিয়ান ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে থানার সামনে এসে থামল। ব্রেক কষার তীব্র শব্দে থানার শান্ত পরিবেশটা কেঁপে উঠল। অহনা চৌধুরী কোথায়? আমি যাকে কিছুক্ষণ আগে হ্যান্ড ওভার করেছিলাম তাকে এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসুন। ডিউটি অফিসার আরিয়ানের চেহারার রৌদ্ররূপ দেখে কিছুটা থতমত খেয়ে গেলেন। আরিয়ানের চোখ রক্তবর্ণ, শার্টের হাতা গোটানো এবং সারা শরীরে বৃষ্টির পানি মাখা। তাকে দেখে মনে হচ্ছে এক খাঁচাবন্দি সিংহ যে কোনো মুহূর্তে থাবা বসাতে পারে। শান্ত হন স্যার, আপনি কার কথা বলছেন? আজ রাতে তো চৌধুরী গ্রুপ রিলেটেড কোনো অ্যারেস্ট আমাদের এখানে রেকর্ড হয়নি। নাটক করবেন না। আমি নিজে রাফিনের সাথে কথা বলে অহনাকে পুলিশ বেনে তুলে দিয়েছিলাম। আমার নিজের সিকিউরিটি টিম তাদের ফলো করেছে। অহনা এখন এই থানার কোনো একটা সেলে থাকার কথা। থানার বড় বাবু অর্থাৎ ওসি সাহেব ভেতর থেকে বেরিয়ে এলেন। তিনি আরিয়ানকে চিনতেন, তাই কিছুটা নমনীয় স্বরে কথা বলতে শুরু করলেন। কিন্তু তার কথা শোনার পর আরিয়ানের পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। আরিয়ান সাহেব, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। আমাদের কোনো টিম আজ রাতে আপনার অফিসের আশেপাশে যায়নি। আর আপনি যে পুলিশ ভ্যান আর টিমের কথা বলছেন, সেই ব্যাচ নাম্বারের কোনো অফিসার আমাদের পুরো ডিস্ট্রিক্টে নেই। তার মানে তারা পুলিশ ছিল না? আমার চোখের সামনে থেকে পুলিশে যে অহনাকে কেউ তুলে নিয়ে গেল, আর আমি থম্বের মতো বসে সেটা বুঝতে পারলাম না। আরিয়ান টলতে টলতে থানার একটি বেঞ্চে বসে পড়ল। তার পুরো মস্তিষ্ক এখন জ্যাম হয়ে গেছে। যে আরিয়ান চৌধুরী কয়েক হাজার কোটি টাকার ডিল এক সেকেন্ডে ফাইনাল করে, যার বুদ্ধির কাছে বড় বড় মাফিয়ারা হার মানে, আজ সে নিজের পরাজয় মেনে নিতে পারছে না। সে বুঝতে পারল ডকইয়ার্ডে সে যে রহস্যময় কণ্ঠস্বর শুনেছিল, সে তাকে শুরু থেকে হাতের পুতুলের মতো নাচাচ্ছে। স্যার, আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো মিসিং ডায়েরি নেব? ডায়েরি দিয়ে কী হবে? যে শত্রু পুলিশের পোশাক পরে আমার সামনে থেকে অহনাকে নিয়ে যেতে পারে, সে কোনো সাধারণ অপরাধী নয়। সে আমার সিস্টেমের ভেতরেই আছে। আরিয়ান দ্রুত নিজের ল্যাপটপ বের করে সেই ছবির কথা ভাবতে লাগলো, যে ছবিতে তার পাশে এক ঝলসানো মুখের বালক ছিল। সে বারবার নিজের স্মৃতির হাতড়ানোর চেষ্টা করছে। অনাথ আশ্রমের দিনগুলো, বিদেশের পড়াশোনা, ব্যবসার শুরুর দিন। কোথাও কি কোনো শূন্যস্থান রয়ে গেছে? হঠাৎ তার নজর গেল থানার দেয়ালের একটা পুরনো ক্যালেন্ডারের দিকে। সেখানে একটা বিশেষ তারিখ লাল কালি দিয়ে গোল করা। ঠিক 5 বছর আগে এই তারিখেই আরিয়ান জেলে গিয়েছিল। আজ সে 1 তারিখ, 5 বছর পর সে আবার ফিরে এসেছে। কিন্তু কে সে? সে কি জানে আমি কার সন্তান? সে কি জানে রিয়ার খুনের আসল সাক্ষীকে? আমার মাথা কাজ করছে না কেন? আরিয়ান হঠাৎ পাগলের মতো হাসতে শুরু করলো, এক করুণ এবং ভয়াবহ হাসি। থানার পুলিশরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আরিয়ান বুঝতে পেরেছে সে কেবল একটা বড় ষড়যন্ত্রের শিকার নয়, সে আসলে এক বিশাল প্রতিশোধের জালে আটকে গেছে, যা শুরু হয়েছিল অনেক বছর আগে। আমার সব ক্ষমতা, সব টাকা আজ অর্থহীন। আমি অহনাকে হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি যেই হও, তুমি আরিয়ান চৌধুরীকে চিনতে ভুল করেছো। আমি যদি নিজেকে ধ্বংস করেও দেই, তবুও তোমাকে আমি খুঁজে বের করব। তোমার এই জলসানো মুখটা আমি আসল আয়নায় দেখতে চাই। আরিয়ান থানা থেকে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও থামেনি। সে তার ফোনের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটি নাম খুঁজছে, যা সে কখনো ব্যবহার করবে ভাবেনি। নামটি হলো দ্য শ্যাডো। এই শহরের অন্ধকার জগতের এক রহস্যময় নাম। আরিয়ান জানে বৈধ পথে যে সকল ব্যর্থ হয়েছে, তখন তাকে অন্ধকারের সাহায্যই নিতে হবে। কিন্তু সে জানে না এই পথ তাকে আরও বড় কোনো বিপদের দিকে নিয়ে যাবে কিনা। আরিয়ান তার গাড়ির ভেতরে বসে আছে। ড্যাশবোর্ডের আলোয় তার মুখটা এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে।
তবে এবার সেই মুখে কোনো অস্থিরতা নেই, আছে এক হিমশীতল স্থিরতা। আরিয়ান বুঝতে পেরেছে আবেগ তাকে দুর্বল করে দিয়েছিল বলেই শত্রু সফল হয়েছে। কিন্তু আরিয়ান চৌধুরী যখন তার মগজ ব্যবহার করতে শুরু করে, তখন দাবার বোর্ডের প্রতিটা চাল তার নিয়ন্ত্রণে চলে আসে। সে তার ল্যাপটপে সেই ঝলসানো মুখের বালকের ছবিটা আবার ঝুম করল। আয়না, ডক ইয়ার্ডে ফেলে রাখা সেই ভাঙা আয়নাটা আসলে কোনো মেসেজ ছিল না, ওটা ছিল একটা লোকেশন। আয়না মানে হলো প্রতিচ্ছবি, আর আমার প্রতিচ্ছবি মানে হলো এমন একজন যে আমার মতোই দেখতে, কিন্তু যার পরিচয় অন্ধকারে ঢাকা। আরিয়ান দ্রুত তার পুরনো অনাথ আশ্রমের নথিপত্র হ্যাক করল। সে জানতো সেখানে কিছু একটা আছে যা এতকাল তার নজরে আসেনি। কয়েক মিনিটের মধ্যেই স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, আরিয়ান 2। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আশ্রমের রেকর্ড বলছে একই দিনে একই সময় দুজন শিশুকে সেখানে রাখা হয়েছিল, যাদের চেহারায় অদ্ভুত মিল ছিল। একজনের গায়ে ছিল দামি চাদর, আর অন্যজনের শরীরে ছিল আগুনে ঝলসানো। তার মানে আমি আরশাদ চৌধুরীর কেয়ারটেকারে থাকা সেই ধনী সন্তান ঠিকই, কিন্তু যে ছেলেটি আগুনে পুড়ে গিয়েছিল সে ছিল আমার যমজ ভাই মুস্তাক আহমেদ বা আরশাদ চৌধুরী। আমাদের আলাদা করে দিয়েছিলেন। আমাকে রাখা হয়েছিল রাজপ্রাসাদে, আর তাকে ফেলে রাখা হয়েছিল নরকে। আরিয়ান এবার বুঝতে পারল কেন সেই শত্রু তার প্রতিটি চাল আগে থেকে জানে। কারণ তাদের রক্ত এক, তাদের চিন্তাধারাও হয়তো কাছাকাছি। সেই ঝলসানো মুখের বালকটি হলো আজকের এই অদৃশ্য শত্রু, যে তার হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেতে আরিয়ানের জীবন বিষিয়ে দিচ্ছে। কিন্তু রিয়ার খুনের সাথে এর সম্পর্ক কি? আরিয়ান এবার তার মায়ের দেওয়া সেই পুরনো ডায়েরির ডিজিটাল কপিটা খুলল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, রক্ত কখনো মিথ্যা বলে না, কিন্তু রক্তই রক্তের শত্রু হয়। রিয়া সম্ভবত জেনে গিয়েছিল যে আমার একজন যমজ ভাই আছে এবং তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। রিয়ার খুনটা আরশাদ চৌধুরী করেননি, এবং আমার সেই ভাইই করেছিল যাতে দায়টা আমাদের উপরে আসে। ঠিক তখন আরিয়ানের ফোনে দ্য শ্যাডোর কাছ থেকে একটি লোকেশন মেসেজ এলো। শহরের এক পরিত্যক্ত মর্গ, যেখানে সাধারণ বেওয়ারিশ লাশ রাখা হয়। আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। তার মাথায় এখন রহস্যের জটগুলো একে একে খুলতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে অহনাকে মারার পরিকল্পনা শত্রুর নেই, কারণ অহনা হলো সেই ঘুঁটি যাকে দিয়ে আরিয়ানকে সেই মর্গে টেনে নেওয়া সম্ভব। তুমি আমাকে তোমার অতিথি ডাকছো তো? ঠিক আছে, আমি আসছি, কিন্তু মনে রাখো এবার আয়নায় তুমি তোমার প্রতিচ্ছবি দেখবে না, দেখবে তোমার জমদূতকে। আরিয়ান মর্গের সামনে পৌঁছে দেখল চারপাশটা নিস্তব্ধ। সে সাবধানে ভেতরে ঢুকলো। ভেতরে বাতাসের ঝাপটায় একটি পুরনো ফাইল ক্যাবিনেট থেকে কিছু কাগজ ওরে পড়ল। আরিয়ান নিচু হয়ে একটি কাগজ তুলতেই দেখলো ওটা একটি ডেথ সার্টিফিকেট। সেখানে নাম লেখা আরিয়ান চৌধুরী। মৃত্যুর তারিখ 5 বছর আগের সেই দিনটি, যেদিন আরিয়ান জেলে গিয়েছিল। তার মানে 5 বছর আগেই আমি কাগজে কলমে মৃত, আর যে লোকটা আমার সাম্রাজ্য বুক করছে সে আসলে আমার ছায়া হয়ে বেঁচে আছে। চমৎকার চাল। অর্থাৎ মর্গের ভেতরের একটি স্ট্রেচার নড়ে উঠল। আরিয়ান পিস্তল তাক করে সেদিকে এগোতেই দেখল স্ট্রেচারের উপরে অহনা শুয়ে আছে। তার চোখ খোলা, কিন্তু শরীর নিথর। আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত অহনার পালস চেক করলো। অহনা বেঁচে আছে, কিন্তু তাকে কড়া কোনো ড্রাগ দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। অহনার হাতের মুঠোয় একটি ছোট চিপ গোজা ছিল। আরিয়ান চিপটি বের করে নিজের ফোনে কানেক্ট করতেই একটি ভিডিও প্লে হলো। রহস্যের শেষ ধাপে তোমাকে স্বাগত ভাইয়া। তুমি ঠিকই ধরেছ, আমি সেই ঝলসানো বালক। তবে রিয়ার খুনের পুরো সত্যিটা এখনও তুমি জানো না। রিয়ার খুনি আমি নই, খুনি হলো তোমার সেই মা যাকে তুমি আজ উদ্ধার করলে। বিশ্বাস হচ্ছে না তো? চিপের পরের ফাইলটা ওপেন করো। আরিয়ানের হাত কাঁপছে। সে কি পরের ফাইলটা ওপেন করবে? তার আদর্শ এবং ভালোবাসার মা কি সত্যিই একজন খুনি হতে পারেন? আরিয়ান দেখল সামনের দেওয়ালের একটি প্রজেক্টরে অটোমেটিক কাউন্টডাউন শুরু হয়েছে। 10 সেকেন্ড পর পুরো মর্গে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে। আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, মায়ের অতীতের পাপের বিচার করব, নাকি অহনাকে নিয়ে এই নরক থেকে বের হব। রহস্যের শেষ চাবিকাঠি কি আমার মায়ের হাতে আছে?
মর্গ থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই আরিয়ান অহনাকে পাজাকোলা করে বের করে নিয়ে এলো। নিজের গাড়ির পেছনের সিটে অহনাকে শুইয়ে দিয়ে সে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে নির্জন এক পাহাড়ের ওপর নিজের গেস্ট হাউসে নিয়ে এলো। সেখানে কোনো সিসিটিভি নেই, কোনো শত্রু নেই, আছে কেবল ঝড়ো হাওয়া আর নিস্তব্ধতা। আরিয়ান জানে এই গেস্ট হাউসটা তার সবচেয়ে নিরাপদ জায়গা। কয়েক ঘন্টা পর অহনার জ্ঞান ফিরল। সে চোখ মেলেই সামনে আরিয়ানকে দেখে আতকে উঠে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। পালানোর চেষ্টা করো না হয় না, আজ আকাশ ভেঙে পড়লেও আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। অনেক নাটক হয়েছে, অনেক রক্ত ঝরেছে, এবার সত্যিটা জানার সময়। কেন করলে এমন? কেন নিজেকে এই নরকে সঁপে দিয়েছিলে? আমি তোমাকে কিছুই বলতে পারবো না আরিয়ান। তুমি আমাকে ঘৃণা করো, পুলিশে দাও, যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ আমার কাছে কোনো উত্তর চেও না। ঘৃণা করা কি এতই সহজ? আমি কি রোবট? না, তুমি ভাবছো আমি তোমার ওই রেকর্ড করা কথাগুলো বিশ্বাস করেছি? আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্য এই মরণ খেলা খেলছো, কিন্তু কার ভয়ে? মুস্তাক আহমেদ তো জেলে, আশাদ চৌধুরীও শেষ। তবে কে সেই ব্যক্তি যার জন্য তুমি মুখ বন্ধ করে আছো? অহনা কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার এই নীরবতা আরিয়ানের ভেতরে থাকা ধৈর্যকে চুরমার করে দিল। আরিয়ান ধীর পায়ে অহনার দিকে এগিয়ে গেল। অহনার খুব কাছাকাছি গিয়ে সে তার দুহাত শক্ত করে ধরল। আরিয়ানের শরীরের তপ্ত নিঃশ্বাস অহনার কপালে লাগছে। আরিয়ানের চোখে এখন আর ক্রোধ নেই, আছে এক বুক হাহাকার আর তীব্র ভালোবাসা। আমাদের ভালোবাসা কি এতটাই সস্তা হয় না? 5 বছর আগে তুমি আমাকে মিথ্যে অপবাদে জেলে পাঠিয়েছিলে আমাকে বাঁচাতে। আজ আবার তুমি নিজেকে শেষ করতে চেয়েছিলে আমাকে বাঁচাতে, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তোমাকে ছাড়া এই রাজত্ব, এই সিইও পদ আমার কাছে কতটা অর্থহীন? আরিয়ান অহনার আরও ঘনিষ্ঠ হলো। তার হাতের বাঁধন আলগা হয়ে এলো, কিন্তু তার দৃষ্টি অহনার চোখের মণিতে স্থির হয়ে রইল। আরিয়ান তার কপাল অহনার কপালের সাথে ঠেকালো। এক নিবিড় ঘনিষ্ঠতায় দুজনের হৃৎপিণ্ডের স্পন্দন একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। আরিয়ানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু অহনার গালে গিয়ে পড়ল। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম অহনা। প্রতিদিন নিজেকে বলেছি যে আমি তোমাকে শেষ করে দেব, কিন্তু যতবার আমি তোমার চোখের দিকে তাকাই আমার সব ধম্ব ধুলোয় মিশে যায়। বলো না লক্ষ্মীটি, কি লুকাচ্ছ তুমি? আমাদের ভালোবাসার দোহাই লাগে তোমার। আরিয়ান চৌধুরী আজ তোমার সামনে নতজানু হয়ে হাত জোর করছে, আমাকে এই দুআশা থেকে মুক্তি দাও। আরিয়ানের এই ইমোশনাল ভেঙে পড়া আর তার ঘনিষ্ঠতা অহনার ভেতরের পাথরের দেওয়ালটাকে ভেঙে গুঁড়িয়ে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না। আরিয়ানকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল। অহনার কান্নায় গেস্ট হাউসের নিস্তব্ধতা চিরে যাচ্ছিল। অনেকক্ষণ কান্নার পর সে আরিয়ানের বুকের উপর মাথা রেখে ভেঙে পড়া গলায় কথা বলতে শুরু করলো। আরিয়ান, আমি বাধ্য ছিলাম। মোস্তাক বা বাবা আসল অপরাধী নয়। আসল অপরাধী তোমার ওই ঝলসনো চেহারার ভাই, যে আজও ছায়ার মতো তোমার চারপাশে ঘোরে। সে আমাকে শাসিয়েছিল, যদি আমি তোমার সামনে সব সত্যি প্রকাশ করি তবে সে তোমার মায়ের ওই খুনের ভিডিওটা পুলিশকে দিয়ে দেবে। মায়ের খুনের ভিডিও? তার মানে মা সত্যি রিয়াকে খুন করেছেন? না আরিয়ান, এইটাই তো সবচেয়ে বড় ষড়যন্ত্র। তোমার মা কাউকে খুন করেনি। তোমার ভাই একটা ভিডিও এডিট করে এমনভাবে সাজিয়েছিল যাতে মনে হয় মাই রিয়াকে ধাক্কা দিয়েছিলেন। তোমার মা ওই ভিডিওটা দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলেন। আমি চাইনি তুমি জানতে পারো যে তোমার মা একজন খুনি, তা সে সত্যি হোক বা সাজানো। তাই আমি নিজেকে খারাপ বানিয়েছি যাতে তুমি আমাকে ঘৃণা করে এই শহর ছেড়ে চলে যাও। আরিয়ান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার যমজ ভাই কেবল তাকে মারতে চায় না, সে চেয়েছে আরিয়ানের প্রতিটি প্রিয় সম্পর্কের শিকড় কেটে দিতে। অহনা আজ আরিয়ানকে রক্ষা করতে গিয়ে নিজের চরিত্র আর জীবন বাজি রেখেছিল। আরিয়ান অহনার মুখটা 2 হাতের মধ্যে নিয়ে তার কপালে এক দীর্ঘ চুমু খেলো। ক্ষমা করে দিও না, আমি কত বড় বোকা যে তোমাকে ভুল বুঝেছি। কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করছি যে অদৃশ্য শত্রু আমাদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে তাকে আমি আরিয়ানের আসল রূপ দেখাবো। সে আমার রক্ত হতে পারে, কিন্তু সে আমার ভালোবাসার শত্রু, তাকে আমি ছাড়ব না।
আরিয়ান আর অহনা জানালার পাশে দাঁড়িয়ে দেখলো আকাশের কালো মেঘ কাটতে শুরু করেছে, কিন্তু আরিয়ান জানে আসল ঝড় এখনো আসা বাকি। তার সেই যমজ ভাই হয়তো এই গেস্ট হাউসের আশেপাশেই কোথাও ওত পেতে আছে। আরিয়ান তার পকেট থেকে সেই চিপটা বের করলো। এবার সময় হয়েছে সেই গোপন ভিডিওটা দেখার, যা দিয়ে অহনাকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত গেস্ট হাউসে ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। অহনা আরিয়ানের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে আছে। দীর্ঘ 5 বছর পর আজ তারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, কিন্তু আরিয়ানের মস্তিষ্ক বিশ্রাম নিচ্ছে না। সে জানে এই শান্তিটুকু কেবল ঝড়ের আগের স্তব্ধতা। সে তার ল্যাপটপে সেই গোপন চিপটা প্রবেশ করালো। ভিডিওটি প্লে হতেই আরিয়ানের চোখ মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। অহনা, এই ভিডিওটা দেখো। এখানে আমার রিয়াকে ধাক্কা দিচ্ছেন না, বরং রিয়া যখন বারান্দা থেকে পড়ে যাচ্ছিল মাথাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে সেট করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে মাই তাকে ঠেলে দিচ্ছেন। আর এই যে ছায়াটা দেখছো বারান্দার কোনায়, এটাই সেই জলছানো মুখের লোকটা। সে নিজেই রিয়াকে ফেলে দিয়েছিল। কিন্তু আরিয়ান, এই ফুটেজটা তো মোস্তাক মামার ল্যাপটপে ছিল, তাহলে কি মোস্তাক মামাও এর সাথে জড়িত? মুস্তাক কেবল একটা মাধ্যম ছিল, আসল খেলোয়াড় আমার সেই যমজ ভাই। সে জানতো এই ভিডিওটা দেখালে মানসিক অপরাধী ভাববেন এবং আশা চৌধুরীকে সব সম্পত্তি লিখে দিতে বাধ্য হবেন, আর তোমাকে ব্ল্যাকমেল করা সহজ হবে। হঠাৎ গেস্ট হাউসের বড় স্ক্রিনটা নিচ থেকে জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে এলো সেই ঝলসানো মুখ। এবার আর কোনো ছায়া নয়, লোকটা সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে হাসছে। তার হাসিতে কোনো শব্দ নেই, আছে কেবল এক পৈশাচিক আনন্দ। বাহ আরিয়ান, তুমি তো দেখি সব জট খুলে ফেলেছ। ঠিকই ধরেছ, আমি রিয়াকে মেরেছি, কারণ রিয়া জেনে গিয়েছিল যে আমি বেঁচে আছি। আমাদের মা আমাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল আমাদের বংশের কলঙ্ক মোছাতে, কারণ আমি ছিলাম অশুভ, আর তোমাকে দিয়েছিল রাজপ্রাসাদ। কিন্তু দেখো তো ভাইয়া, আজ সেই অশুভ ছায়াটাই তোমার সামনে দাঁড়িয়ে। তুমি আমার রক্ত হতে পারো, কিন্তু তুমি আমার ভাই নও। যে মা তোমাকে জন্ম দিয়েছেন তাকে তুমি ধীরে ধীরে মেরে ফেলার পরিকল্পনা করেছো। ওনাকে কষ্ট দিয়েছো। তোমার খেলা আজ শেষ হবে। শেষ তো হবেই আরিয়ান, তবে সেটা কার তা সময় বলবে। তোমার মা এখন আমার সামনে একটা কাঁচের ঘরে বন্দি। এই ঘরটা এমনভাবে বানানো হয়েছে যে তুমি যদি পরবর্তী আধা ঘন্টার মধ্যে সিটি হার্ট টাওয়ারের ছাদে না পৌঁছো, তবে ঘরটা মাটির নিচে দেবে যাবে। মা আর মাটির তলা থেকে ফিরে আসবে না। ভিডিওটি বন্ধ হয়ে গেল। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আগ্নেয়গিরির লাভা। অহনা, তুমি এখানে থাকো, আমার সিকিউরিটি টিম এখানে চলে আসছে। আমি সিটিতে যাচ্ছি। আজ হয় সে থাকবে, না হয় আমি। না আরিয়ান, আমি তোমাকে একা যেতে দেব না। যে তোমাকে মারার জন্য সব সাজিয়ে রেখেছে, এটা একটা মরণ ফাঁদ। আমি জানি এটা ফাঁদ, কিন্তু আরিয়ান চৌধুরী ফাঁদ ভয় পায় না। সে ফাঁদ ছেড়ে বেরিয়ে আসতে জানে। সে আমার অস্তিত্ব মুছে দিতে চায়, তো আজ আমি তাকে দেখাবো আসল অস্তিত্ব কার। সে অহনার হাত শক্ত করে ধরল। আরিয়ান ঝড়ের বেগে গেস্ট হাউস থেকে বেরিয়ে তার কালো স্পোর্টস কারে গিয়ে বসল। ইঞ্জিন গর্জে উঠল। সে জানে সিটি হার্ট টাওয়ারের ছাদ আজ এক চূড়ান্ত রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী হতে যাচ্ছে। আরিয়ান ড্রাইভ করতে করতে তার ফোনের একটি বিশেষ বাটনে চাপ দিল। সে তার মাল্টিন্যাশনাল কোম্পানির সব সার্ভার লক করে দিল এবং একটি মেসেজ পাঠালো দ্য শ্যাডোকে, অপারেশন ক্লিন সুইপ শুরু করো। আরিয়ান যখন সিটি হার্ট টাওয়ারের নিচে পৌঁছালো, দেখলো পুরো ভবনটি নিস্তব্ধ। সে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। তার প্রতিটি পদক্ষেপ এক অজেয় প্রতিজ্ঞা। ছাদের দরজার কাছে পৌঁছাতেই সে দেখল তার মা একটি কাচের বক্সের ভিতরে জ্ঞান হারিয়ে পড়ে আছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই ঝলসানো চেহারার যুবক, যার হাতে একটি রিমোট আর কোমরে গোজা পিস্তল। এসো আরিয়ান, তোমার অপেক্ষায় ছিলাম। আজকের এই সূর্যোদয় আমাদের দুজনের একজনের জন্য শেষ সূর্যোদয় হবে। তুমি ভেবেছো এই রিমোট দিয়ে আমাকে ভয় দেখাবে? তুমি আমার রক্ত দেখি, কিন্তু তুমি আমার ব্রেন পাওনি। তুমি যখন আমাকে এখানে আসার আমন্ত্রণ দিচ্ছিলে, তখনই আমার হ্যাকাররা তোমার এই রিমোটের ফ্রিকোয়েন্সি ক্লোন করে নিয়েছে। ওই সুইচ চাপলে এখন আর বক্স নামবে না, বরং তোমার পায়ের নিচে থাকা মাইন্ডটা সক্রিয় হবে। যমজ ভাইটির চোখের মনে স্থির হয়ে গেল। সে বিশ্বাস করতে পারল না আরিয়ান এত দ্রুত পাল্টা চাল দেবে।
সে হাত কাঁপাতে কাঁপাতে পিস্তল বের করলো। আরিয়ান এক চুলও নড়ল না। সে ধীর পায়ে তার ভাইয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। তার চোখ এখন কেবল এক শীতল জমদূতের মতো। গুলি চালাও, দেখি তোমার আঙ্গুলে কত জোর। মনে রেখো, আমি জেলে থাকাকালীন কেবল কান্নাকাটি করিনি, আমি শিখেছি কিভাবে প্রতিদিন নরক থেকে ফিরে আসতে হয়। ঠিক সেই মুহূর্তে ছাদের এক কোণ থেকে একটি গুলির শব্দ হলো। আরিয়ানের কাঁধ ছুঁয়ে গুলিটি চলে গেল, কিন্তু গুলিটা তার ভাই চালায়নি। আরিয়ান ঘুরে তাকিয়ে দেখল সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে এমন একজন মানুষ যাকে দেখে আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। সে আর কেউ নয়, আরিয়ানের সবচেয়ে বিশ্বস্ত পিএ রাফিন, যার হাতে এখনও ধোয়া ওঠা বন্দুক। সরি স্যার, এই গেমের আসল মাস্টারমাইন্ড আপনার ভাই নয়, আমি। আপনার ভাই তো কেবল একটা আমার ঘুঁটি ছিল। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। রাফিন? যে রাফিনকে সে জেল থেকে বাঁচিয়েছিল, যে রাফিন তার প্রতিটি গোপন তথ্য জানত। রহস্যের শেষ পর্দাটি উন্মোচন হতে গিয়ে এক নতুন ভয়ঙ্কর সত্যর মুখোমুখি দাঁড়ালো আরিয়ান। সিটি হার্ট টাওয়ারের ছাদে তখন বাতাসের তীব্র গর্জন। একদিকে আরিয়ানের ঝলসানো চেহারার ভাই, অন্যদিকে রিভলভার হাতে বিশ্বাসঘাতক রাফিন। আরিয়ান তার কাঁধের ক্ষতটা এক হাত দিয়ে চেপে ধরল। তার সাদা শার্ট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণার রেখা নেই। সে শান্ত চোখে রাফিনের দিকে তাকালো। আরিয়ানের এই শীতল চাহনি দেখে রাফিনের মতো ধুরন্ধর লোকও কিছুটা দমে গেল। রাফিন, আমি জানতাম আমার সিস্টেমের ভেতরেই কোনো একটা ছিদ্র আছে, কিন্তু সেই ছিদ্রটা যে তুমি হবে সেটা কিছুটা অনুমানের বাইরে ছিল। 5 বছর আগে যখন তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করলে, তখন থেকেই কি এই নীল নকশা সাজিয়েছিলে? আপনি বড্ড বেশি বুদ্ধিমান স্যার। আপনার এই অতি বুদ্ধি আমার হিংসার কারণ ছিল। আপনি যখন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হলেন, তখন আমি কেবল আপনার ছায়া হয়ে থাকতে চাইনি। আপনার এই ঝলসানো ভাইয়ের সাথে আমি হাত মিলিয়েছিলাম, কারণ ও চেয়েছিল প্রতিশোধ, আর আমি চেয়েছিলাম আপনার এই বিশাল সাম্রাজ্য। মোস্তাক বা আরশাদ চৌধুরী তো স্রেফ খেলনা ছিল আমাদের কাছে। আরিয়ানের যমজ ভাই, যাকে সমাজ আর পরিবার ত্যাগ করেছিল, সে রাফিনের কথায় উত্তেজিত হয়ে উঠল। সে কাঁপা কাঁপা হাতে পিস্তলটা আরিয়ানের কপালে তাক করল। অনেক হয়েছে কথা, এবার তোর পালা আরিয়ান। তুই রাজপ্রাসাদে বড় হয়েছিস, আর আমি নর্দমায়। আজ এই ছাদ থেকে তোর লাশ নিচে পড়বে, আর কাল থেকে আমি আরিয়ান চৌধুরী হয়ে তোর সিইও চেয়ারে বসবো। আমাদের চেহারা তো একই, কেউ ধরতেই পারবে না। চেহারা একই হলেও, ডিএনএ একই হলেও আমাদের মগজ এক নয় ভাই। রাফিন, তুমি কি সত্যি ভেবেছিলে আমি একা এখানে আসবো? তুমি ভুলে গেছো আমি আরিয়ান চৌধুরী। আমি যখন হারি তখনও আমি জয়ের চাল গুছিয়ে রাখি। আরিয়ান তার হাতের ঘড়িতে একটা বিশেষ সিগন্যাল দিল। সাথে সাথে টাওয়ারের চারপাশে 4টে ড্রোন শব্দহীনভাবে উপরে উঠে এলো। ড্রোনগুলো থেকে তীব্র লেজার লাইট সরাসরি রাফিনার যমজ ভাইয়ের চোখে পড়ল। তারা এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেল। ঠিক সেই সুযোগে আরিয়ান বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে রাফিনের হাতের বন্দুকটা কেড়ে নিল। এক নিপুণ কিকে রাফিনকে ছাদের কোনায় ছিটকে ফেলে দিল সে। রাফিন, আমি তোমাকে জেল থেকে বের করে এনেছিলাম কারণ আমি জানতাম তুমি আমাকে কোনো বড় শত্রুর কাছে নিয়ে যাবে। তুমি ছিলে আমার টু, আর আমার সিকিউরিটি টিম গত 10 মিনিট ধরে তোমাদের এইসব কথা লাইভ টেলিকাস্ট করছে পুলিশের হেডকোয়ার্টারে। পুলিশ আর স্পেশাল ফোর্সের হেলিকপ্টারের শব্দ শোনা গেল। রাফিন বুঝতে পারল তার খেলা শেষ। সে পালানোর চেষ্টা করতে পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এদিকে আরিয়ানের যমজ ভাই দিশেহারা হয়ে কাচের বক্সের রিমোটটা চাপতে গেল যাতে মা মাটির নিচে চলে যায়, কিন্তু আরিয়ান তার আগেই তার ভাইয়ের কবজি চেপে ধরল। ভাই, অনেক রক্ত জড়িয়েছিস। রিয়ার খুনের দায় তোর গায়ে থাকলেও আমি জানি তোকে ছোটবেলা থেকে উস্কানি দেওয়া হয়েছে। তোকে রাফিন আর মুস্তাক ব্যবহার করেছে। এখনো সময় আছে, শান্ত হ, মা তোকে ক্ষমা করে দেবেন। যমজ ভাইটি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখল আরিয়ানের চোখে কোনো ঘৃণা নেই, আছে কেবল এক হারানো ভাইকে ফিরে পাওয়ার আকুতি। তার হাত থেকে রিমোটটা পড়ে গেল। সে হাঁটু গেড়ে ছাদে বসে পড়ল এবং হাউমাউ করে কেঁদে উঠল। জীবনের সব না পাওয়ার যন্ত্রণা যেন আজ অশ্রু হয়ে ঝরে পড়ছে। আরিয়ান দ্রুত কাচের বক্সটি খুলে তার মাকে বের করে আনলো। মা জ্ঞান ফিরে পেয়ে আরিয়ান আর তার যমজ ভাই দুজনকে একসাথে দেখে কান্নায় ভেঙে পড়লেন।
তিনি তার সেই ঝলসানো ছেলেকে জড়িয়ে ধরলেন যাকে তিনি মৃত ভেবেছিলেন। আমাকে মাফ করে দে বাবা, আমি তোদের আলাদা করতে চাইনি। মোস্তাক আমাকে বলেছিল তোকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমি জানতাম না ও তোকে অনাথ আশ্রমে ফেলে দিয়েছে। পুলিশ রাফিন আর মোশতাক আহমেদকে আজীবনের জন্য কারাগারে পাঠিয়ে দিল। রিয়ার খুনের সঠিক তদন্তে বের হয়ে এলো যে রাফিনই উস্কানি দিয়ে মোশতাকের মাধ্যমে রিয়ার দুর্ঘটনা ঘটিয়েছিল। আরিয়ানের ভাই রাজসাক্ষী হওয়ায় তার সাজা লাঘব হলো এবং আরিয়ান তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করলো। আরিয়ানের বিশাল অট্টালিকার সামনে আজ উৎসবের আমেজ। মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও আরিয়ান চৌধুরী আজ তার জীবনের সবচেয়ে বড় ডিল সই করতে যাচ্ছে। তবে এটা কোনো ব্যবসায়িক ডিল নয়, এটা হলো হৃদয়ের চুক্তি। আরিয়ানের পরনে আজ রাজকীয় সাদা শেরওয়ানি। সে বাগান বাড়ির মাঝখানে লাল গালিচার ওপর দাঁড়িয়ে আছে। সিও সাহেব, আপনার কি সব হিসাব শেষ হয়েছে নাকি এখনও কোনো ডায়েরির পাতা মেলানো বাকি? আরিয়ান ঘুরে তাকালো। অহনার পরনে আজ টকটকে লাল লেহেঙ্গা, মাথায় ঘোমটা। তাকে দেখে মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। আরিয়ান অহনার দুহাত নিজের হাতের মুঠোয় নিল। এইসব তো অনেক আগে শেষ হয়ে গেছে অহনা। আজ থেকে শুধু প্রাপ্তির শুরু। 5 বছর আগে এক অপমানে আমি এই শহর ছেড়েছিলাম। আজ সেই একই শহরে আমি ফিরে এসেছি তোমার ভালোবাসার রাজা হয়ে। আমাকে ক্ষমা করেছে তো আরিয়ান? আমি তোমাকে কত কষ্ট দিয়েছি। চুপ, ওই কালো দিনগুলোর কথা আর কখনো বলবে না। তুমি আমাকে বাঁচানোর জন্য যা করেছো তা পৃথিবীর কোনো প্রেমিকা করতে পারে না। তুমি আরিয়ান চৌধুরীর একমাত্র দুর্বলতা এবং একমাত্র শক্তি। আরিয়ান সবার সামনে অহনার কপালে একটি দীর্ঘ চুমু খেলো। আকাশের কোনায় আতশবাজির মেলা বসেছে। আরিয়ানের মা হাসি মুখে তাদের আশীর্বাদ করছেন। আরিয়ানের ভাই সুস্থ হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। আরিয়ান চৌধুরী প্রমাণ করে দিয়েছে যে ঘৃণা দিয়ে নয়, মেধা আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পৃথিবীর যে কোনো বড় যুদ্ধ জয় করা সম্ভব। মিস অহনা চৌধুরী, মিসেস আরিয়ান চৌধুরী, আপনার সিইও আজ থেকে আজীবনের জন্য আপনার হৃদয়ে বন্দী। অহনা আরিয়ানের বুকে মাথা রাখল। এক অপমানের গল্প আজ এক রাজকীয় মিলন মেলায় শেষ হলো। সমুদ্রের ঢেউ যেমন তীরে ফিরে আসে, আরিয়ানের ভালোবাসাও তেমনি সব বাধা পেরিয়ে তার গন্তব্যে পৌঁছে গেল। রাতের নিস্তব্ধতা ছাপিয়ে এখন কেবল দুজনের সুখী জীবনের গুঞ্জন ভেসে আসছে।